আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই আমার কথা শুনতে পাচ্ছেন এবং স্ক্রিন দেখা যাচ্ছে। ক্লাসটি আমাদের ফেসবুক থেকে লাইভ হচ্ছে, আমাদের যে গ্রুপ আছে সেই গ্রুপ থেকে। আচ্ছা, আপনারা যে যেখান থেকে ক্লাসটি দেখতেছেন, আপনারা ক্লাসটি শেয়ার করে দিতে পারেন। তাহলে আমি একটু আজকে কি কি টপিকস নিয়ে আলোচনা করব সেটা একটু আগে আলোচনা করব। কোন কোন টপিকস আর কি আজকের ক্লাসে কভার করা হবে। পাশাপাশি আমাদের যে রুটিনটা আছে, রুটিনটা একটু আপনাদের বুঝিয়ে দিব। অনেকেই আর কি রুটিনটা বুঝতে অসুবিধা হয় যে আমরা কিভাবে আসলে কোন পরিকল্পনা অনুযায়ী আমাদের এক্সাম ব্যাচ এবং ফাউন্ডেশন ব্যাচের যে আমরা এখানে রুটিনটা সাজিয়েছি, এটার মানে কিভাবে আমরা আগাচ্ছি আর কি, এটা একটু আপনাদের মানে সংক্ষেপে একটু আলোচনা করবো। আচ্ছা, হ্যাঁ, ক্লাসটি শুরু হয়েছে, আশা করি শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে আপনারা এখানে স্ক্রিনে রুটিনটা দেখতে পাচ্ছেন। আমাদের এখানে হলো কম্বাইন্ড রুটিন। কম্বাইন্ড রুটিন বলতে আমরা আমাদের যে ফাউন্ডেশন এবং এক্সাম ব্যাচে আমরা যে টপিকস থেকে পরীক্ষা নিচ্ছি, সেই টপিকসগুলো আমরা স্কুল এবং লেকচারারের সিলেবাসকে একসাথে করে আমরা এখানে রুটিনটা সাজিয়েছি। এখানে বাংলায় অনুবাদ করে সুন্দর করে সাজানো আছে, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা, এখন এই যে টপিকসগুলো আমরা শুরু থেকে পড়াচ্ছি, একদম লেকচার ওয়ান থেকে আমরা এই যে ধাপে ধাপে আমরা পড়িয়েছি আর কি। এখন এই যে টপিকসগুলো এগুলো আসলে কাদের জন্য, এখানে কিন্তু একটু বলা আছে শুরুতে যে এই ক্লাসগুলো স্কুল এবং কলেজ উভয় পদের চাকরি প্রত্যাশীদের জন্য প্রযোজ্য। মানে এটা উভয় পদের সিলেবাসের ভিতরেই এই টপিকগুলো মোটামুটি থাকবে। কারণ আমরা যে বেসিক থেকে দেখাচ্ছি, এসএসসি বই থেকে দেখাচ্ছি বা অনার্সের বই থেকে দেখাবো আমরা পরবর্তীতে, তাহলে এই টপিকসগুলো স্কুলের জন্য গুরুত্বপূর্ণ এবং কলেজের জন্য গুরুত্বপূর্ণ। তাহলে প্রথম যে আমাদের ক্লাসগুলো হবে এগুলো উভয়ের জন্যই, স্কুলের জন্য কলেজের জন্য। আপনারা জানেন আমরা দুইটা একসাথে করে আমাদের ব্যাচটা চালু করেছি। অনেক জায়গায় দেখবেন যে আলাদাভাবে, কিন্তু রসায়নের টপিকসগুলো মূলত এগুলো একই প্রায়। কিন্তু কলেজ লেভেলের জন্য অতিরিক্ত কিছু টপিকস আমাদের পড়তে হবে, সেটা আমরা অনার্স লেভেলের বই থেকে দেখাবো অথবা আমরা আলাদাভাবে নোট করে দিব। তাহলে সেই জন্য আমরা আগে দুই সিলেবাসে যেগুলো মিল আছে সেই জিনিসগুলো আমরা দেখাচ্ছি, পাশাপাশি এক্সাম নিচ্ছি, এবং এর পরবর্তীতে আমরা লেকচারের জন্য আলাদাভাবে এক্সট্রা কিছু ক্লাস এবং এক্সাম নেওয়া হবে। আচ্ছা, তাহলে এখন আপনাদের দেখাই আমরা একদম লেকচার ওয়ান টু এই যে ভৌত অজৈব, তারপরে যে অজৈব রসায়ন, জৈব রসায়ন, তারপর মাঝে মধ্যে আমরা আবার 49-এর বিসিএস এর যে সলভ ক্লাস নিয়েছিলাম এগুলো ফ্রি নিয়েছিলাম, এগুলো আপনারা পেয়েছেন আশা করি। আচ্ছা, তারপরে আমরা মডেল টেস্ট শুরু করেছিলাম লেকচার 1 থেকে। আচ্ছা, এখন আমাদের এই যে লেকচারগুলো হয়ে যাওয়ার পরে আমরা পরীক্ষা নেওয়া শুরু করেছিলাম 2, 3, 4, 5 এভাবে আগের টপিকগুলো থেকে আমাদের পরীক্ষা নেওয়া হয়েছিল। এর যে সবগুলো টপিকস আমরা পরীক্ষা নিয়েছিলাম। তারপরে আমরা এখন যে পর্যায়ে আছি আমি একটু দেখাচ্ছি। আচ্ছা, এখন আমরা এই যে মডেল টেস্ট 12 থেকে আমরা সাইকেল 2 চালু করেছি। আচ্ছা, সাইকেল 2টা আসলে কি? সাইকেল 2টা হলো যারা আগের মানে এখন যারা ভর্তি হচ্ছেন আর কি, বা নতুন যারা ভর্তি হবেন তাদের জন্য মূলত এটা চালু করা আর কি। আর আগের যারা পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য এটা রিভিশন এক্সাম আকারে কাউন্ট হবে। আচ্ছা, এখন আপনারাও আবার পরবর্তীতে আমরা এটা চলতে থাকবে, পরবর্তীতে আপনারাও এই জিনিসগুলো আবার পরবর্তীতে রিভিশন দিতে পারবেন। আমরা মূল এক্সামের আগ পর্যন্ত এক্সামগুলো নিতে থাকবো। আচ্ছা, এই হলো আমাদের এক্সাম ব্যাচের প্ল্যান। তাহলে এই এক্সাম থেকে দেখুন আপনারা একদম লেকচার 1 থেকে আবার আমাদের এক্সামটা শুরু হয়েছে। এই যে লেকচার 1, লেকচার 2, 3, এই যে এখানে লেখা আছে সাইকেল টু মডেল টেস্ট। এটা অনেকে বুঝতে অসুবিধা হয় যে আপনারা বলেন যে ভাইয়া 12টা মডেল টেস্ট তো হয়ে গিয়েছে, আমি মনে হয় অনেক পিছিয়ে গেলাম। আসলে না, এখন আমরা আবার শুরু থেকে রিভিশন দিচ্ছি। আর আপনারা যারা ফাউন্ডেশন ব্যাচে আছেন আপনারা এখন আগের ক্লাসগুলো যেগুলো গ্রুপের সিরিয়াল অনুযায়ী দেয়া আছে এগুলো দেখবেন। এই যে লেকচার 1 এর পরীক্ষা 1 দেখবেন, 2 এর পরীক্ষা 2, 3 এগুলো হয়ে গেছে অলরেডি। এগুলো দেখে আপনারা এক্সামগুলোতে অ্যাটেন্ড করুন। পাশাপাশি আমাদের যে লাইভ ক্লাসগুলো হচ্ছে এই লাইভ ক্লাসে অ্যাটেন্ড করবেন। এই যে এর আগের এক্সামটা আমরা এই যে সাইকেল 3-র 3 নম্বর এক্সাম ছিল, আমরা জৈব রসায়ন লেকচার 4, 5, 6 থেকে আমরা পরীক্ষা নিয়েছিলাম। সেখানে কি কি ছিল আপনারা দেখুন। এখানে জৈব রসায়নের বিভিন্ন টপিক ছিল, বেসিক যে কনসেপ্টগুলো আছে, সমগোত্রীয় শ্রেণী, তারপর নামকরণ, সমানুতা, এগুলো সবার জন্য ইম্পর্টেন্ট, স্কুল বলুন কলেজ বলুন।
আচ্ছা, তারপর আমরা 49-এর বিসিএস এর যে সমাধানটা নিয়েছিলাম ব্যাখ্যা সহ 1 থেকে 23 সেগুলো আমরা আবারও রিভিশন দিলাম। পাশাপাশি আমরা রসায়নের যে জব সলিউশনটা আছে, যেখানে বিগত চাকরি পরীক্ষায় যে জব সলিউশন বিভিন্ন রসায়ন সেগমেন্ট থেকে যে প্রশ্নগুলো আসছে সেগুলো আমরা দেখিয়েছি। এইভাবে করে আমরা কম্বাইন করে বারবার করে টপিকগুলো রিভিশন দিয়ে যাচ্ছি। তাহলে আপনারা যারা এখন ভর্তি হচ্ছেন আপনারা নিশ্চিন্তে ভর্তি হতে পারেন। আমরা আবারও কিন্তু এই জিনিসগুলো রিভিশন দেবো। তারপর পরবর্তীতে যদি নতুন ব্যাচ চালু হয় সেক্ষেত্রে আপনারা ওগুলোরও অ্যাক্সেস পেয়ে যাবেন। তাহলে এগুলো নিয়ে চিন্তা না করে আপনারা এখন সামনে যে এক্সাম, সেই এক্সামের জন্য প্রিপেয়ার হবেন। আচ্ছা, তাহলে আমাদের সামনে এক্সাম হলো 10 তারিখ। যারা এক্সাম ব্যাচে আছেন, 10 তারিখ আমাদের লেকচার 21-22 থেকে পরীক্ষা হবে। যে আজকে যে লেকচারটা হবে আরেকদিন আরেকটা লেকচার হবে, পরবর্তী সম্ভবত 8 তারিখ বা হ্যাঁ 8 তারিখ নেওয়ার আগামীকালই নেওয়ার ট্রাই করব। এর ভিতরে আপনারা এই টপিকসগুলো শেষ করে আপনারা এক্সামে অংশগ্রহণ করবেন। এই হলো আমাদের প্ল্যান। আমরা এভাবে করে উভয় সিলেবাসকেই আমরা এভাবে শেষ করব। তাহলে আপনারা যারা শুরু থেকে আমাদের সাথে আছেন, অনেকেই অলরেডি আমাদের সাথে যুক্ত আছে, রেগুলার এক্সাম দিচ্ছে, আল্লাহর রহমতে ভালো রেজাল্ট করতেছেন, আপনারা নোট করতেছেন। আচ্ছা, যাই হোক, তাহলে এভাবেই আপনারা কন্টিনিউ করুন ধৈর্য ধরে। সার্কুলার আসলে আবার আমরা সার্কুলার টপিকসগুলো ধরে ধরে আবার আমরা এক্সাম নেওয়ার ট্রাই করব। আচ্ছা, ঠিক আছে। তাহলে এই হলো আমাদের সিলেবাস পরিকল্পনা, এগুলো সম্পর্কে একটু জানিলাম। তাহলে আজকের ক্লাসে আমরা মূলত এখানে জৈব যৌগের আমরা পর্ব 6 এবং 6 নিয়ে আলোচনা করব। পর্ব 6তে কি কি আছে আমরা এটা দেখে নিই। তাহলে এখানেই প্রথমেই অ্যালকোহল, ফেনল এবং ইথার এই জিনিসগুলো সম্পর্কে আমরা জানবো। অ্যালকোহল কি, ফেনল কি, ইথার কি, এদের গঠন, ভৌত বৈশিষ্ট্য, সংশ্লেষণ, তারপরে এদের ভিতরে যে গুরুত্বপূর্ণ বিক্রিয়াগুলো, শনাক্তকারী বিক্রিয়া আছে বিভিন্ন। তাহলে এই বিক্রিয়াগুলো আমরা প্রথমত দেখব। দেখার পরে আমরা পরবর্তীতে এমিন নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসে এগুলোই, তারপর পরবর্তী ক্লাসে আমরা বাকি যে অ্যালডিহাইড, কার্বক্সিলিক অ্যাসিড, তারপর কার্বনিল যৌগ, এগুলো নিয়ে আলোচনা করব। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা অনেকক্ষণ কথা বললাম, এখন আমরা মূল যে আমাদের ক্লাস ছিল সেই ক্লাসে চলে যাই। আচ্ছা, ঠিক আছে। তাহলে আপনারা ক্লাসটি শেয়ার করে দিতে পারেন। আমি গ্রুপে লাইভ, আজকের ক্লাসটা সবার জন্য ফ্রি, উন্মুক্ত। ঠিক আছে, আমি শুরু করছি। তাহলে এই টপিকগুলো আমরা মূলত এইচএসসি বই থেকে দেখব। এখানেই আমাদের যে যে কনসেপ্ট আছে এগুলো থেকে আশা করি আমাদের পড়লে আমাদের এমসিকিউর জন্য এনাফ, এর বাইরে আমাদের দরকার হবে না। এগুলো অনার্সের বইতেও ছিল, কিন্তু এগুলো বিস্তারিত, এই জন্য আমরা এইচএসসি বই থেকে দেখব। যেগুলো এইচএসসি বই নেই সেগুলো আমরা অনার্সের বই থেকে দেখব। আচ্ছা, ঠিক আছে। তাহলে প্রথমে আমরা একটু দেখি এখানে আমি যে জিনিসগুলো এখানে মার্ক করা আছে এগুলো মূলত পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এবং পরীক্ষা আসছে। তারপর এখান থেকে আমাদের বেসিকটা একদম ক্লিয়ার করে রাখতে হবে, যে বেসিক কনসেপ্টটা আমাদের ক্লিয়ার করতে হবে। আচ্ছা, তাহলে আমরা প্রথমে দেখি আমাদের অ্যালকোহল, ইথার, এমিন, এদের সাথে একটু কম্পারিজন, মানে এদের কিছু গঠন কিরকম হবে, বা এর ভিতরে কার্যকরী মূলক কারা আছে, কোনটার ভিতরে কিরকম বন্ধন আছে, এগুলো সম্পর্কে একটু সংক্ষিপ্ত ধারণা দিয়ে তারপর আমরা মূল যে কনসেপ্ট এখানে আমরা চলে যাব। তাহলে গাঠনিক সংকেতের দিক দিয়ে অজৈব পানির অণু, আমরা পানির অণু চিনি সবাই, জৈব অ্যালকোহল অণু, এই যে অ্যালকোহল অণু এবং ইথার অণুর মধ্যে একটা সাদৃশ্য রয়েছে। আচ্ছা, তাহলে তিনটার ভিতরে একটা কি আছে, একটা সাদৃশ্য আছে। তাহলে সাদৃশ্যটা কি? পানির অণুতে অক্সিজেন পরমাণু দুইটি হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত আছে। আমরা দেখতে পাচ্ছি পানির অণুর ভিতরে যে অক্সিজেনটা ছিল, একটু জুম করে দিচ্ছি, সেই অক্সিজেনটা কি আছে, দুইটা হাইড্রোজেনের সাথে সে যুক্ত আছে। অ্যালকোহল অণুতে অক্সিজেন পরমাণুটি একটি হাইড্রোজেন পরমাণু একটি জৈব অ্যালকাইল মূলকের সাথে যুক্ত। তাহলে অ্যালকোহল যে আছে তার যে অক্সিজেন পরমাণুটা, সে অক্সিজেন পরমাণু একটি হাইড্রোজেনের সাথে যুক্ত আছে এবং একটি কি আছে, জৈব অ্যালকাইল মূলকের সাথে যুক্ত আছে। কিন্তু ইথার অণুতে অক্সিজেন পরমাণুটা, তাহলে ইথারে যে অক্সিজেন পরমাণু সে আবার কি আছে, সে দুইটা অ্যালকাইল গ্রুপের সাথে যুক্ত আছে, যে এই পাশে CH3 এই পাশে CH3। আর পরবর্তীতে কি আছে, আর NH3 অণুর, এই যে এখানে আমরা যে এমিন এমিন নিয়ে আলোচনা করতেছি, এখানে দেখতে পাচ্ছি NH3 অণুর হাইড্রোজেন পরমাণু অ্যালকাইল মূলক দ্বারা প্রতিস্থাপনে অ্যামিন উৎপন্ন হয়। এখন NH3 থেকে যদি একটা হাইড্রোজেন অপসারিত হয়ে যায় তখন এখানে কি হবে, NH2 বন্ড। তাহলে এখানে এই বন্ধনের সাথে যদি আরেকটা অ্যালকাইল গ্রুপ চলে আসে CH3, তখন এইটাকে বলা হবে অ্যামিন। আচ্ছা, তারপর হ্যালো অ্যালকেন আমরা দেখতে পাচ্ছি এখানে একটা হ্যালোজেন যুক্ত আছে কার্বনের সাথে, দুইটা হাইড্রোজেন একটা অ্যালকোহল আছে। তাহলে এখানে আমরা বন্ধনগুলো দেখলাম যে অ্যামিন কিভাবে হচ্ছে, ইথার কিভাবে হচ্ছে, অ্যালকোহল কিভাবে হচ্ছে, পানির স্ট্রাকচারটা আমরা সাথে কম্পারিজন করলাম। তাহলে কার্যকারী মূলকে একক বন্ধন আছে অ্যালকোহল, ইথার, অ্যামিন ও হ্যালো অ্যালকেন যৌগে। তাহলে এটা আমাদের একটু মনে রাখতে হবে যে কার্যকারী মূলকে একক বন্ধন আছে কাদের ভিতরে, অ্যালকোহল, ইথার, অ্যামিন, হ্যালো অ্যালকেন, এদের ভিতরে একক বন্ধন আছে। এই 4 শ্রেণীর যৌগের কার্যকারী মূলকে একক বন্ধনে প্রতিস্থাপন বিক্রিয়া দেয়।
তাহলে এই যে 4 শ্রেণীর যে এখানে মানে যৌগগুলো আছে, এরা কি হয়, প্রতিস্থাপন বিক্রিয়া দেয়, মানে একজনকে অপসারণ করে আরেকজন এখানে প্রবেশ করতে পারে। এটি আমরা পরবর্তীতে দেখবো। আচ্ছা, তারপর এখানে এদের কিছু তড়িৎ ঋণাত্মকতা নিয়ে আলোচনা করেছে, এগুলো আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না, কিন্তু এখানে একটা জিনিস আছে যেখানে তাদের পোলারিটির ক্রম, মানে কার পোলারিটি সব থেকে বেশি, কার পোলারিটি সব থেকে কম। তাহলে এটা কিন্তু পরীক্ষায় আসবে, যে এই এই যে এখানে যে মানে ক্রমটা দেওয়া আছে, নিচের কোনটির পোলারিটি বেশি বা নিচের কোনটির পোলারিটি কম, এভাবে করে আসতে পারে, অথবা আসতে পারে নিচের কোন ক্রমটি সঠিক, এভাবেও কিন্তু পরীক্ষায় আসতে পারে। আচ্ছা, ঠিক আছে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি সব থেকে পানির অণুর এখানে পোলারিটিটা সব থেকে বেশি, তারপরে এখানে অ্যালকোহল আছে, তারপরে ইথার আছে। ঠিক আছে। আচ্ছা, তাহলে অ্যালকোহল ও অ্যামিন পানিতে দ্রবণীয়, কিন্তু ইথার পানিতে কি হয়, অদ্রবণীয় হয়। আচ্ছা, এই কনসেপ্টটা আমাদের একটু মনে রাখতে হবে। অ্যালকোহল এবং অ্যামিন কি হয়, তারা পানিতে দ্রবণীয় হয়, কিন্তু ইথার আবার কি হয়, ইথার পানিতে অদ্রবণীয়। এর কারণ হলো, প্রধান কারণ হলো এখানে এখানে আমরা দেখতে পাচ্ছি এই পানির অণুর ভিতরে কি আছে, অ্যালকোহল ও পানির অণুর মধ্যে কি থাকে, হাইড্রোজেন বন্ধন থাকে। এই হাইড্রোজেন বন্ধন থাকার কারণে এরা মূলত কি হয়, অ্যালকোহলটা পানিতে দ্রবীভূত হয়ে যায়। আচ্ছা, তাহলে এই অ্যালকোহল এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি, এই যে পানির অণুটা দেখতে পাচ্ছি, এই যে H2O, এর ভিতরে কিন্তু কি আছে, একটার উপরে কি হাইড্রোজেন বন্ধন। আবার অ্যালকোহল আমরা দেখবো, অ্যালকোহলের ভিতরে কি আছে, হাইড্রোজেন বন্ধন আছে। আচ্ছা, তাহলে হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে পানিতে অ্যালকোহলের অণুসমূহ কি হয়ে যায়, দ্রবীভূত হয়ে যায়। আচ্ছা, তাহলে এখানে মেন কথাটা হলো যে অ্যালকোহলের ভিতরেও এখানে দুইটা পোল তৈরি হয় বা মেরু তৈরি হয়, একটা তড়িৎ ঋণাত্মক, একটা তড়িৎ ধনাত্মক, এভাবে। আচ্ছা, তো আংশিক ঋণাত্মক, আংশিক ধনাত্মক, এবার বলতে পারি। আবার পানির অণুর ভিতরে এরকম দুইটা মেরু আছে, আর এখানে কি হয়, হাইড্রোজেন বন্ধন তৈরি হয়। আর অ্যামিনে অণুতে নাইট্রোজেন এবং হাইড্রোজেনের কি আছে, বন্ধন আছে। তাই এমিনও কি, পোলার অণু। এছাড়া অ্যামিনের নাইট্রোজেন পরমাণু নিঃসঙ্গ ইলেকট্রন জোড় যুগলের সাথে পানির অণুর হাইড্রোজেন বন্ধন করতে পারে। আছে, এখন এখানে নিঃসঙ্গ হাইড্রোজেন বন্ধনটা কার সাথে হচ্ছে, অ্যামিনের যে নিঃসঙ্গ ইলেকট্রন যুগল, তার সাথে পানির অণুর হাইড্রোজেনের কি হচ্ছে, হাইড্রোজেন বন্ধন হচ্ছে। এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তাহলে এটা বুঝতে হবে। তাহলে নাইট্রোজেন পরমাণু নিঃসঙ্গ ইলেকট্রনের সাথে পানির অণুর হাইড্রোজেন বন্ধন করতে পারে, তাই হাইড্রোজেন বন্ধন দ্বারা সব অ্যামিনও কি হতে পারে, পানিতে দ্রবীভূত হতে পারে। তাহলে অ্যামিন পানিতে দ্রবীভূত হতে পারে, অ্যালকোহলও পানিতে কি হতে পারে, দ্রবীভূত হতে পারে। অপরদিকে ইথারের কথা যদি আমরা একটু দেখি, ইথারের মাঝখানে একটা অক্সিজেন থাকে, সাথে কোনো হাইড্রোজেন পরমাণু সমযোজী বন্ধনে আবদ্ধ থাকে না। তাহলে ইথারের সংকেতটা আমরা একটু আগে দেখেছিলাম। তাহলে ইথারের ভিতরে আমরা দেখেছিলাম এখানে কিন্তু তার সাথে কোনো কি নেই, অক্সিজেনের সাথে হাইড্রোজেন নেই, এখানে আছে সরাসরি কার্বনের সাথে দুইটা বন্ধন আছে বা অ্যালকাইল গ্রুপের সাথে বন্ধন আছে। তার মানে এটা এ কারণে কি হতে পারবে না, সে পানিতে অদ্রবণীয় আকারে থেকে যাবে। তারপর এখানে আরো কিছু কনসেপ্ট আছে, কক্ষ তাপমাত্রা ইথেন হলো গ্যাস, কিন্তু ইথানল এটা হলো তরল। আচ্ছা, তারপর এখানে কনসেপ্ট, এগুলো আমরা দেখতে হবে। তারপর আমাদের মূল যে অ্যালকোহলের আমাদের টপিক, সেই অ্যালকোহলের টপিক্সে আমরা চলে আসছি। অ্যালকোহলের সংজ্ঞা এখান থেকে আমরা শুরু করব। আচ্ছা, ঠিক আছে, আশা করি আপনারা কথা শুনতে পাচ্ছেন, এবং আজকের ক্লাসের পাশাপাশি আমরা কিছু এমসিকিউ দেখব এখান থেকে। যে এমসিকিউ গুলো পরীক্ষা আসে, এখান থেকে আমরা কিছু গুরুত্বপূর্ণ ছক এবং এমসিকিউ আমরা এখান থেকে দেখব। তারপর আমরা তাহলে আমাদের আইডিয়া হয়ে যাবে যে কি কি জিনিস এখান থেকে পরীক্ষা আসে। আগে আমরা একটু মানে এখানে দেখাইনি আপনাদের যে এখানে মেইন কোথায় থেকে জিনিসগুলো আসে, এবং আগে আমরা বেসিকটা একটু ক্লিয়ার করে নিই। যেহেতু আমাদের ফাউন্ডেশন ব্যাচের মূল টার্গেটই হলো আমরা বেসিক ক্লিয়ারের পাশাপাশি আমরা মূলত যে এমসিকিউ রিলেটেড যে টপিকগুলো আছে সেগুলো মানে বুঝতে হলে আমাদের যা যা দরকার সেই জিনিসগুলো আমরা দেখব। আচ্ছা, তাহলে অনেকেই আছেন যে ভাই আমার বেসিক জিরো একদম, আমি কি কেমিস্ট্রিতে অ্যাপ্লাই করব কিনা, বা এরকম কনফিউশনে থাকেন। আপনারা কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই আপনারা আমাদের ফাউন্ডেশন ব্যাচের ক্লাসগুলো করে দেখতে পারেন। যে ফ্রি ক্লাসগুলো অলরেডি অনেকগুলো ফ্রি ক্লাস নিয়েছি 10 ঘন্টার উপরে। ওগুলো আপনারা দেখে আপনাদের যদি মনে হয় যে না আপনারা কিছু শিখতে পারতেছেন বা আপনাদের ধীরে ধীরে অগ্রগতি হচ্ছে, তাহলে আপনারা যুক্ত হয়ে যেতে পারেন। এছাড়া যাদের মোটামুটি এগুলা সব পড়লে একবার পারেন বা বুঝতে পারেন একবার পড়লে, তাদের জন্য আমাদের এক্সাম ব্যাচ আছে। আপনারা এক্সাম দিয়ে প্রতিনিয়ত যাচাই করতে পারেন। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে অ্যালকোহলের সংজ্ঞা। তাহলে অ্যালকোহল কি, সংক্ষেপে আমরা দেখি যে অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বনের অনুস্থিত সম্পৃক্ত কার্বন পরমাণু, সম্পৃক্ত মানে যে কার্বন পরমাণু চারদিকে চারটা সিগমা বন্ড বা একক বন্ধন থাকবে, এখানে কোনো দ্বিবন্ধন থাকবে না। কার্বন পরমাণুর সাথে হাইড্রোজেন পরমাণুগুলো থেকে কেবল একটি হাইড্রোজেন পরমাণু একটি হাইড্রোক্সি মূলক দ্বারা প্রতিস্থাপিত করলে যে হাইড্রোক্সি জৈব যৌগ তৈরি হয় তাদেরকে অ্যালকোহল বলে। আচ্ছা, তাহলে এখন বলছে
আমি এখানে মিথেন নিলাম, মিথেনের ভিতরে কার্বনের সাথে কি আছে, 4টা হাইড্রোজেন আছে। তাহলে একটা হাইড্রোজেন এখান থেকে অপসারিত করে আমি কি করলাম, এখানে একটা হাইড্রোক্সিল গ্রুপ নিয়ে আসলাম, তখন এইটার নাম হয়ে গেল অ্যালকোহল। এইটা এখানে বলছে যে একটা হাইড্রোজেন অপসারিত করে যদি আমরা একটা হাইড্রোক্সিল গ্রুপ নিয়ে আসি, তখন ওইটার নাম কি হবে, অ্যালকোহল হবে। তাহলে এখানে কিছু এক্সাম্পল, মিথাইল অ্যালকোহল বা এটাকে সংক্ষেপে আমরা মিথানল বলি, তারপর ইথাইল অ্যালকোহল, এটাকে সংক্ষেপে আমরা ইথানল বলি। তারপর এখানে এই যে কার্যকারীমূলক হাইড্রোক্সিল গ্রুপ আছে, এটা একটা সম্পৃক্ত কার্বন, যেটা আমরা একটু আগে বললাম। আচ্ছা, তাহলে অ্যারোমেটিক হাইড্রোকার্বনে, এখন অ্যারোমেটিক যৌগে কি হয়, ধরলাম আমরা একটা বেনজিন, এখানে বেনজিনে C6H6 মানে 6টা কার্বন 6টা হাইড্রোজেন থাকে। এখন একটা হাইড্রোজেন অপসারিত হয়ে যদি এখানে একটা মিথাইল গ্রুপ বা ইথাইল গ্রুপ মূলকের একটি, আচ্ছা, তাহলে অ্যারোমেটিক হাইড্রোকার্বনে হ্যাঁ একটা হাইড্রোজেনের পরিবর্তে এখানে একটা যদি আমাদের মিথাইল বা ইথাইল গ্রুপ, এদের সাথে যদি একটা হাইড্রোক্সিল গ্রুপ যুক্ত হয়ে যায়, তাহলে এদেরকে মূলত এই যে অ্যারোমেটিক অ্যালকোহল বলা হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে এই যে বেনজাইল অ্যালকোহলটা, তাহলে আমরা এখানে CH3OH, CH2OH, সরি, CH2OH, তাহলে এখানে কিন্তু কি হয়েছে, একটা হাইড্রোজেন অপসারিত করে সে কি করছে, এখানে একটা হাইড্রোক্সিল গ্রুপ নিয়ে আসছে। তাহলে এরকম ছিল, আমি আবার একটু দেখাচ্ছি, এখানে শুরুতে এরকম ছিল CH3। আচ্ছা, এখন CH3 তিনটা হাইড্রোজেন আছে, তিনটা হাইড্রোজেন একটাকে সরিয়ে সে কি করছে, CH2 আর একটা হাইড্রোক্সিল নিয়ে আসছে, তখন এইটা হয়ে গেছে অ্যারোমেটিক অ্যালকোহল। আচ্ছা, তাহলে অ্যারোমেটিক যৌগের সাথে যে গ্রুপগুলো থাকে মিথাইল, ইথাইল, তাহলে এদের একটা হাইড্রোজেনকে সরিয়ে আমরা যদি কি করি, একটা হাইড্রোক্সিল মূলক দ্বারা প্রতিস্থাপন করি, তখন তাদেরকে বলা হবে অ্যারোমেটিক অ্যালকোহল। আর অলরেডি এই গ্রুপগুলা, এই যে মিথাইল, ইথাইল, এগুলা কিন্তু বেনজিনের একটা হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে তারা কিন্তু এখানে চলে আসছে। তো আমরা একসাথেও বলতে পারি যে এই যে এই এই যে এখানে পুরোটা একসাথে চলে আসতে পারে, অথবা এইটা আসার পরে তারপর একটা হাইড্রোজেন অপসারিত হয়ে হাইড্রোক্সিল আসতে পারে, এভাবে। আচ্ছা, তারপর এখানে ফেনল, ইথাইল, ইথানল, এই জিনিসগুলো। আচ্ছা, তারপর আমরা ফেনলের সংজ্ঞাটাও একটু দেখি, ফেনল সম্পর্কে আমরা বিস্তারিত জানবো একটু পরে। আচ্ছা, ফেনল কাকে বলে, বেনজিন বলয়ের কোনো হাইড্রোজেন পরমাণু হাইড্রোক্সিল মূলক দ্বারা প্রতিস্থাপিত করলে উৎপন্ন যৌগকে ফেনল বলা হয়। তাহলে এই যে ফেনল আমরা কিভাবে পড়ব, যে বেনজিনের যে C6H6 যে গঠনটা আছে, এখানে একটা হাইড্রোজেনকে অপসারণ করে আমরা যদি কি আনি, একটা হাইড্রোক্সিল মূলক আনি, তখন এইটার নাম হবে ফেনল। আচ্ছা, তাহলে ফেনল কি করে, অ্যালকোহল সমান লিটমাস নিরপেক্ষ, অ্যালকোহল সমান লিটমাস নিরপেক্ষ, অর্থাৎ লিটমাসের বর্ণ পরিবর্তন করতে পারে না। ফেনল অম্লরূপে নীল লিটমাসের বর্ণ পরিবর্তন করে লাল করতে পারে। এখন সাধারণ যে অ্যালকোহলগুলো আছে এরা কিন্তু লিটমাসের বর্ণ চেঞ্জ করে, কিন্তু ফেনল কিন্তু আবার অম্লধর্মী, এটা কিন্তু মনে রাখতে হবে। তাহলে এটা কিন্তু গুরুত্বপূর্ণ। তাহলে অম্লধর্মী হওয়ার কারণে এরা কিন্তু কি করতে পারে, লিটমাসের বর্ণটাকে পরিবর্তন করে লাল করতে পারে। আচ্ছা, তারপর এখানে এই যে কিছু বইয়ের এমসিকিউ আছে, এগুলো আমাদের পড়তে হবে। তারপর আমরা অ্যালকোহল বলতে মনোহাইড্রিক অ্যালকোহল বোঝায়। মনোহাইড্রিক অ্যালকোহল হলো একটি হাইড্রোক্সিল মূলক থাকে। আচ্ছা, তাহলে এগুলো আমরা দেখার আগে আমরা একটু ফেনল সম্পর্কে এখনই আমরা বিস্তারিত একটু জেনে নিই, যাতে আমাদের পরবর্তীতে এখানে অ্যালকোহল আছে, ফেনলটা আমরা একসাথে পড়ে ফেলি, অ্যালকোহলটা আমরা এরপর দেখতেছি। আচ্ছা, এই যে এখানে ফেনল আছে। আচ্ছা, তারপর আমরা ফেনল সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা জেনে নেই। ফেনলের অপর নাম হলো কার্বলিক অ্যাসিড বা হাইড্রোক্সি বেনজিন, খুব ইম্পর্টেন্ট, অনেক সময় ভাইবে জিজ্ঞেস করে যে ফেনলের অল্টারনেটিভ কি নাম আছে বা হাইড্রোক্সি বেনজিনের সংকেত লেখো, তখন মূলত এটা মূলত ফেনল। গ্রামগঞ্জের সাপ তাড়াতে কার্বলিক অ্যাসিড ব্যবহার করা হয়, আচ্ছা, ফেনল ব্যবহার করা হয়। ফেনলের অপর নাম কিন্তু কার্বলিক অ্যাসিড। ঠিক আছে, তারপর আমরা কিছু ফেনলের এখানে ফেনল অম্লধর্মী, যেটা আমরা এইমাত্র বললাম, টলুইন থেকে ফেনল, টলুইন উদ্ভূত ফেনল সমূহকে ক্রিসল বলা হয়।
আচ্ছা, তারপর এখানে ফেনল অম্লধর্মী, একে নীল লিটমাসকে লাল করতে পারে, যেটা আমরা দেখলাম বই থেকে। ফেনল অ্যালকোহল অপেক্ষা সবল অ্যাসিড। তারপর এর হাইড্রোজেন বন্ধন থাকার কারণে গলনাঙ্ক 42, স্ফুটনাঙ্ক 181 ডিগ্রি, সেগুলো পড়তে হবে আমাদের। তারপর কিউমিন ফেনল পদ্ধতিতে 90% ব্যবহৃত ফেনলের শিল্প উৎপাদন করা যায়। ফেনল শীতল পানিতে অদ্রবণীয়, কিন্তু গরম পানিতে। এগুলো একবার আমরা জাস্ট রিডিংটা দেখবো। তারপর মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো হলো, সেটা হলো আমাদের এই যে বিক্রিয়াগুলো একবার আমাদের চোখ বুলে মানে দেখতে হবে যে ফেনলের এখানে গুরুত্বপূর্ণ বিক্রিয়াগুলো কি কি। তারপর বেনজিন থেকে বেনজিনকে ক্লোরিনেশন করলে ক্লোরোবেনজিন তৈরি হয়। তারপর একে ক্ষার দ্বারা আবার এর সাথে বিক্রিয়া করলে এখান থেকে কি তৈরি হয়? ফেনল তৈরি হয়। তাহলে এই যে পদ্ধতিটা, এই পদ্ধতিটাকে বলে বেনজিন থেকে ফেনল তৈরির, এই পদ্ধতিটাকে বলা হয় ডাউ পদ্ধতি। মনে রাখতে হবে, এটা আমরা শেষেও দেখাবো। কিছু নামীয় বিক্রিয়া আছে, ওখানে আমরা বিস্তারিত দেখাবো। তারপর সোডিয়াম বেনজিন সালফোনেটকে ক্ষার দ্বারা বিক্রিয়া করলে এখানে কার্বলিক অ্যাসিড বা ফেনল তৈরি হয়। তারপর এখানে ফেনলের কিছু বিক্রিয়া আছে, যেমন সোডিয়ামের সাথে বিক্রিয়া, এখানে মিথক্সি বেনজিল বা এনিসোল তৈরি হয়। তারপর এখানে ফিনাইল ইথানয়েড তৈরি হয়। জাস্ট আমাদের কার সাথে বিক্রিয়া করে, কি উৎপাদ তৈরি হচ্ছে, এগুলো আমাদের বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে এমসিকিউর জন্য আর কি। তারপর এখানে ফিডেল ক্রাফট বিক্রিয়া আছে, তারপর লিবারম্যান পরীক্ষা আছে, ফেনলের শনাক্তকরণ, বমিন্দর্বন পরীক্ষা, লিবারম্যান পরীক্ষা। এই যে পরীক্ষাগুলো আমাদের মনে রাখতে হবে যে ফেনল শনাক্তকরণ পরীক্ষা নিচের কোনটি। আচ্ছা, তারপর এই যে PCl5 এর সাথে বা PCl3 এর সাথে বিক্রিয়া, এখানে ক্লোরোবেনজিন তৈরি হয়। মানে এখানে ক্লোরোবেনজিন থেকে ক্ষার দ্বারা বিক্রিয়া করলে ফেনল পাইছে, আবার ফেনলকে আবার PCl5 এর সাথে বিক্রিয়া করালে আবার আমরা কিন্তু ক্লোরোবেনজিন পেয়ে যাব। এভাবে করে এগুলো মনে রাখতে হবে। তারপর এখানে কিছু ফেনলের ব্যবহার আছে, যে জীবাণুনাশক হিসাবে খুবই গুরুত্বপূর্ণ। জীবাণুনাশক লোশনে ফেনল ব্যবহার করা হয়। কার্বলিক সাবানে পচন নিবারক হিসাবে, স্যালিসাইলিক অ্যাসিড অ্যাসপিরিন নামক ঔষধ তৈরিতে, খুবই ইম্পর্টেন্ট। মেডিসিন কেমিস্ট্রিতে ছিল আমাদের সেই টপিকগুলো। তবে রেজিন প্রস্তুতিতে রঞ্জক শিল্পে ফেনল ব্যবহার করা হয়। ব্যাকেলাইট প্লাস্টিক পিক্রিক অ্যাসিড অ্যান্টিসেপটিক ডেটল প্রস্তুতিতে ফেনল তৈরি করা হয়। তারপর নাইলনের কাঁচামাল সাইক্লোহেক্সানল নামক দ্রাবক উৎপাদনে ফেনল ব্যবহৃত হয়। আচ্ছা, তারপর এটা মনে রাখতে হবে যে অ্যান্টিবায়োটিক তৈরিতে কিন্তু ফেনল ব্যবহার হয় না। শুধুমাত্র মানে বিভিন্ন মানে জ্বর রোধী বিভিন্ন যে ওষুধ বা স্যালিসাইলিক অ্যাসিড, এগুলো তৈরিতে ব্যবহার করা হয়। তারপর অ্যালকোহল এবং ফেনলের ভিতরে মেজর পার্থক্যটা কি? অ্যালকোহল হলো নিঃপ্রসাম্য বা নিরপেক্ষ, ফেনল হলো অম্লধর্মী। অ্যালকোহল লুকাস বিকারের সাথে সাদা পদক্ষেপ দেয়, আর এটা কোনো বিক্রিয়াই করে না লুকাস বিকারকের সাথে, মনে রাখতে হবে। PCl এর সাথে এখানে কি হাইড্রোক্লোরিক অ্যাসিড গ্যাস উৎপন্ন করে, আর এটা কোনো গ্যাস উৎপন্ন করে না। এইগুলো হলো আমাদের মূল তথ্য। তারপর এখানে কিছু তথ্য আছে, এগুলো চাইলে আপনারা একবার রিডিং করে রাখতে পারেন। আচ্ছা, তাহলে আমরা আবার অ্যালকোহল সম্পর্কে মূল যেখানে আমাদের অ্যালকোহলের প্রস্তুতি ছিল, এইখানে আমরা চলে আসলাম। আচ্ছা, এখন আপনারা দেখবেন এই যে যে টপিকগুলো আমি পড়াচ্ছি, এগুলো থেকেই আপনাদের এমসিকিউ গুলো আসবে। এই যে এমসিকিউ গুলো আমি একটু দেখাই, যদি এর বাইরে বিগত অ্যাডমিশনে যেগুলো আসছে, যদি বিক্রিয়াগুলো আপনারা ভালোভাবে বুঝেন বা কনসেপ্টটা একবার যদি বই থেকে ভালোভাবে পড়ে ফেলেন, আর কিছু আপনার দরকার হবে না। তারপর শুধু এখান থেকে এমসিকিউ প্র্যাকটিস করতে হবে। এই যে বিভিন্ন এমসিকিউ এখানে আছে, এই যে PCl5 ও ইথাইল অ্যালকোহলের বিক্রিয়াটা কি উৎপন্ন হয়, এরকম বিক্রিয়া আসবে যে এখান থেকে কি উৎপন্ন হচ্ছে, লুকাস বিকারকের সাথে বিক্রিয়া করলে কি উৎপন্ন হচ্ছে। তারপর গ্লুকোজে কয়টি অ্যালকোহল, মানে গ্লুকোজের সাথে কয়টা হাইড্রোক্সিল গ্রুপ থাকে সরল শিকল বা মুক্ত শিকল কাঠামোতে, চাকরিকটা না কিন্তু মুক্ত শিকল, বলছে তো এটা তো আমরা জানি 4টা। তারপর লুকাস বিকারকে তাৎক্ষণিক বিক্রিয়া করে কোনটি, এই ধরনের। তারপর এখানে কিছু এই যে স্টার্সের কিছু বিক্রিয়া আছে, এগুলো বইয়ের থেকে আমি দেখাবো। তারপর লুকাস বিকারক দ্বারা শনাক্ত করা যায় কোনটি। আচ্ছা, তারপর এই কোশ্চেনটা একটু কনফিউজড কোশ্চেন, মানে এখানে তারা মূলত বোঝাতে চেয়েছে এখানে অ্যালকোহলই মূলত লুকাস বিকারক দ্বারা মানে এখানে অ্যালকোহলটা শনাক্ত করা হয় না, এখানে মূলত অ্যালকোহলের পার্থক্য করা হয় এরকম। যেহেতু এখানে অপশনে আর কিছু না, এখানে অ্যালকোহলই আর কি উত্তর হিসেবে, এরকম ভাবেই চলে আসছে আর কি। আচ্ছা, যাই হোক, এখন আমরা একটু আবারও অ্যালকোহলের শ্রেণী বিভাগে চলে যাই। আচ্ছা, তাহলে আমরা দেখি অ্যালকোহলের শ্রেণীবিভাগ। তাহলে অ্যালকোহল অনুস্থিত মানে অণুর ভিতরে যে হাইড্রোক্সিল মূলকের সংখ্যা অনুসারে, মানে হাইড্রোক্সিল মূলক কয়টা আছে এদের উপর নির্ভর করে অ্যালকোহলকে কয় ভাগে ভাগ করা হয়? 2 ভাগে ভাগ করা হয়। আচ্ছা, হ্যাঁ, আপনাদের কারো যদি কোনো কনফিউশন থাকে আপনারা বলতে পারবেন। আপনারা যারা গুগল মিটে আমার সাথে সরাসরি যুক্ত আছেন, আপনারা চাইলে বলতে পারেন, এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন আপনারা কমেন্ট করে চাইলে জানাতে পারেন। আচ্ছা, এছাড়া আমাদের ব্যাচ সম্পর্কে যদি কারো জানার আগ্রহ থাকে, আমাদের যে পেজ আছে অথবা আমাদের গ্রুপে দেখবেন আমরা বিভিন্ন হোয়াটসঅ্যাপ নাম্বার আমরা বিভিন্ন পোস্টের সাথে যুক্ত করেছি, এখানে আপনারা নক দিলেই আপনারা পেয়ে যাবেন।
আমাদের বর্তমানে দুইটা ব্যাচ চালু রয়েছে, একটা হলো ফাউন্ডেশন ব্যাচ, একটা হলো এক্সাম ব্যাচ। এক্সাম ব্যাচেও আমরা স্কুল কলেজ উভয়ই শেষ করব, আর ফাউন্ডেশন ব্যাচেও আমরা স্কুল কলেজ উভয়ই শেষ করব, আর এটার ফি মাত্র 1390 টাকা। ঠিক আছে, এখানে আলাদাভাবে আপনাদের স্কুল কলেজের জন্য ফি দিতে হবে না, পাশাপাশি এক্সামের জন্য আপনাদের আলাদা কোনো ফি দিতে হবে না। যদি ফাউন্ডেশন ব্যাচে যুক্ত হয়ে যান, এই যে এক্সাম ব্যাচে যত এক্সাম হবে পরীক্ষার আগ পর্যন্ত, রিভিশন এক্সাম যত এক্সাম হবে সব এক্সাম আপনারা কিন্তু দিতে পারবেন। মানে ফাউন্ডেশন ব্যাচের সাথে ক্লাস, এক্সাম, মডেল টেস্ট, পিডিএফ, সাপোর্ট, রেকর্ড, সব সুবিধা সব কিছু এখানে আছে। তারপর যদি যাদের একসাথে ভর্তি হতে সমস্যা হয় তাদের জন্য আমরা পার্শিয়াল পেমেন্ট সিস্টেম রেখেছি, আপনারা এই নাম্বারে নক দিলেই আপনারা পেয়ে যাবেন বিস্তারিত। আচ্ছা, তারপর এমসিকিউ এখানে আমাদের এক্সাম ব্যাচ সম্পর্কে, এক্সাম ব্যাচে আমাদের এখানে এমসিকিউ মডেল টেস্ট হচ্ছে রেগুলার, এখন রিভিশন চলছে, সাইকেল 2 এর এক্সাম চলছে। আপনারা যারা এখন ভর্তি হতে চান ভর্তি হয়ে যেতে পারেন, এগুলো আবার রিভিশন হবে শুরু থেকে, নেগেটিভ মার্ক থাকতেছে। তারপর এখানে এমসিকিউ লেকচারে আমরা এমসিকিউ গুলো অ্যাড করে দিচ্ছি, বিভিন্ন এডমিশন বা বোর্ডের যে বিভিন্ন এমসিকিউ গুলো আছে এগুলো আমরা অ্যাড করে দিয়েছি। এগুলো পড়ে তারপর আমরা প্র্যাকটিস করে এক্সামে অংশগ্রহণ করব। আচ্ছা, তারপর এখানে আমরা মেরিট লিস্ট দিচ্ছি প্রত্যেকটার, এবং পাশাপাশি যেটা খুবই গুরুত্বপূর্ণ, আমরা সাইকেল 2 এর এক্সামগুলোর থেকে শুরু করেছি যে সলভ শিট দেওয়া, মানে যে এক্সাম প্রশ্নগুলো আপনি এক্সাম দিচ্ছেন, ধরুন 50টি বা 55 বা 40টি, এই প্রশ্নগুলোর ভিতরে যেন আপনার কোনো কনফিউশন না থাকে। এই কনফিউশন যেন না থাকে সেজন্য আমরা এগুলোর আবার ব্যাখ্যা সহ আমরা সলভ শিট দিচ্ছি, প্লাস আমাদের একাডেমি থেকে আলাদা শীট প্রোভাইড করা হবে। যেমন 49 বিসিএস এর জন্য আলাদা শীট আমরা তৈরি করেছি, অনেক ব্যাখ্যা আছে এখানে, আপনারা ক্লাসগুলো দেখেছেন, এই শীটগুলো সব দিয়ে দেওয়া হবে। পাশাপাশি আমাদের মডেল টেস্টগুলো, এই যে বিগত যে প্রশ্নগুলো বিশ্লেষণ করে আমরা এসএসসি, এসএসসি, পিএস বা বিভিন্ন এডমিশন, চাকরি পরীক্ষা বিশ্লেষণ করে আমরা পরীক্ষাগুলো, মানে মডেল টেস্টগুলো সাজানো ট্রাই করতে, ফি মাত্র 490 টাকা। ঠিক আছে, আপনারা আগ্রহী হলে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। ঠিক আছে, তারপরে আমরা দেখি এখন শ্রেণীবিভাগ দুই ভাগে ভাগ করা হচ্ছে, একটা হলো মনোহাইড্রিক, একটা হলো পলিহাইড্রিক। মনোহাইড্রিক মানে যাদের ভিতরে একটি মাত্র হাইড্রোক্সিল থাকে তাদেরকে মনোহাইড্রিক, আর যাদের ভিতরে মনোহাইড্রিক আবার তিন প্রকার, একটা হলো প্রাইমারি, একটা সেকেন্ডারি, একটা হলো টার্সিয়ারি। এইগুলো একটু বুঝতে হবে আমাদের। প্রাইমারি কোনটাকে বলবো, সেকেন্ডারি কোনটাকে বলবো, টার্সিয়ারি কোনটাকে বলবো। আচ্ছা, প্রাইমারি মনোহাইড্রিক অ্যালকোহলে একযোজি যে CH2OH মূলক থাকে। আচ্ছা, এখানে এই যে মূলকটাকে কেন একযোজি বলা হলো, আমরা যদি একটু খেয়াল করি, এখানে কার্বনের সাথে কি কি আছে, কার্বনের সাথে দুইটা হাইড্রোজেন আছে, একটা হাইড্রোক্সিল গ্রুপ আছে, আর এক হাত খালি আছে। তাহলে এখানে কিন্তু তার কি তিনটা হাত, তার যোজনী যে চারটার তিনটা হাত ফিল আপ আছে, একটা হাত খালি আছে, মানে একজনের সাথে সে আর যুক্ত হওয়ার তার ক্ষমতা আছে। এই জন্য আমরা এখানে একযোজি যে অ্যালকোহল মূলক আছে এটার আম, আহ, এইটা যদি থাকে তখন তাদেরকে আমরা বলবো প্রাইমারি। আচ্ছা, হাইড্রোক্সিল মূলকযুক্ত কার্বন পরমাণুতে কমপক্ষে দুটি হাইড্রোজেন পরমাণু থাকে, তখন দুটি হাইড্রোজেন পরমাণু কার্বন পরমাণুতে একটি অ্যালকাইল মূলক যুক্ত থাকে, তখন তাদেরকে বলা হবে প্রাইমারি। আচ্ছা, একটু দেখাই আমরা, তাহলে CH2OH আমরা এখানে কার্বনটা আঁকি, তার হাতের সাথে দুইটা হাইড্রোজেন, একটা OH, আর একটা হলো অ্যালকাইল গ্রুপ। তাহলে একটা মাত্র অ্যালকাইল গ্রুপ আছে, তার মানে এটা হলো প্রাইমারি অ্যালকোহল। অথবা অ্যালকাইল গ্রুপ না থেকে আমাদের যদি একটা হাইড্রোজেনও থাকতো তাহলে আমরা এটাকে প্রাইমারি অ্যালকোহল বলতাম। তারপর আমরা কি দ্বিযোজী যে মূলক থাকে, মানে দুইটা এখানে যুক্ত হতে পারবে, দুইটা অ্যালকাইল গ্রুপ যুক্ত হলে তাদেরকে আমরা কি বলবো, সেকেন্ডারি। তাহলে এখানে এই যে কার্বনের সাথে কি আছে, দুইটা অ্যালকাইল মূলক যুক্ত আছে, যে দুইটা আর এখানে অ্যালকাইল মূলক যুক্ত আছে, তখন তাদেরকে সেকেন্ডারি। তিনটা যুক্ত থাকলে তখন তাদেরকে আমরা বলবো টার্সিয়ারি, এবং এখানে ত্রিযোজী মূলক থাকে, এই যে তিনটে অ্যালকাইল গ্রুপ এখানে যুক্ত আছে। আশা করি এগুলো নিয়ে সমস্যা হবে না। তারপর পলিহাইড্রিক অ্যালকোহল, এখন এটা যদি কার্বন শিকলের ভিন্ন ভিন্ন কার্বনে দুই বা ততোধিক যদি হাইড্রোক্সিল মূলক থাকে, তাহলে এই একটা কার্বন, এই একটা কার্বন, তাহলে এখানে এইটা দুইটা আছে, এটা তিনটে আছে, এটা আরো অনেকগুলো আছে, তাহলে এই যে দুইয়ের অধিক বা বা দুই বা তার বেশি যদি থাকে, তখন তাদেরকে আমরা বলবো পলিহাইড্রিক অ্যালকোহল, মনে রাখতে হবে। আচ্ছা, ঠিক আছে, তাহলে পলিহর তো অনেক বেশি, এগুলো আমরা জানি। তাহলে এখানে কিছু উদাহরণ দেওয়া আছে, ইথেন 1,2-ডাইওল, ইথিনিন গ্লাইকন, গ্লিসারিন, গ্লিসারল, এই যেখানে প্রত্যেকটা কার্বনের সাথে একটা করে হাইড্রোক্সিল গ্রুপ আছে এভাবে। তারপর এখানে পলিহাইড্রিক অ্যালকোহল সমূহ ময়শ্চারাইজিং এজেন্ট রূপে বা চোখের ড্রপ রূপে কাজ করে। খুবই ইম্পর্টেন্ট, এটা কিন্তু পরীক্ষা আসছে, খুবই খুবই ইম্পর্টেন্ট, যে কোন অ্যালকোহলগুলো চোখের ড্রপ তৈরিতে ব্যবহার করা হয় বা চোখের ড্রপ হিসেবে ব্যবহার করা হয়, এভাবে কিন্তু আছে, আসতে পারে, হ্যাঁ। আচ্ছা,
তাহলে আমরা এবং স্কিনের বিভিন্ন ক্রিম তৈরিতে ব্যবহার করা হয়, খুবই খুবই ইম্পর্টেন্ট আছে। তারপরে অ্যালকোহলের সমানতা, সমানতা আমরা অলরেডি পড়ে আসছি যে এর আগের টপিকগুলোতে। আশা করি এগুলো নিয়ে সমস্যা হবে না আপনারা। অবস্থান সমানতা, অবস্থানের ভিত্তিতে বা হাইড্রোক্সিল মূলকের অবস্থানের ভিত্তিতে এই কার্বনের সাথে থাকলে এটার নাম হবে প্রোপানল 1, আর এই কার্বনের সাথে মাঝখানে 2 নম্বর কার্বনের সাথে তখন নাম হবে 2। চেইন সমানতা, এখানে চেইন থাকার কারণে যার যদি চেইনের মানে এখানে চেইনটা যদি আলাদা হয়। আচ্ছা, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি পেন্টানল, এখানে এটার সাথে একদম চেইনের শেষ প্রান্তে গিয়ে আমরা হাইড্রোক্সিলটা যুক্ত করেছি। আর এখানে আমরা দেখতে পাচ্ছি চেইনের ভিতরে আবার যদি আমরা একটা শিকল কমিয়ে একটা CH3 কে যদি এই কার্বনটার সাথে বা যে কোনো একটা কার্বনের সাথে যুক্ত করি, তখন কিন্তু তাদের মানে স্ট্রাকচারটা আলাদা হয়ে যাচ্ছে, মানে চেইনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তখন এদেরকে আমরা চেইন বা শিকল সমানতা বলবো। আচ্ছা, তারপরে এখানে কাইরাল কার্বন আমরা তো সবাই চিনি, এগুলো আমরা আলোক সক্রিয় যৌগ। তাদের কাইরাল কেন্দ্রে 4টা গ্রুপই ভিন্ন থাকে এবং এটা একেবারে দরণ প্রতিবিম্ব হয়। তাহলে এখানে 2 মিথাইল বিউটানন অন, এটা হলো একটা আলোক সক্রিয় যৌগ। আচ্ছা, তাহলে এখানে কিন্তু এটা কিন্তু একটা অ্যালকোহল শ্রেণীর যৌগ এবং এরা কি আলোক আলোক সক্রিয় যৌগ। তারপর কার্যকারী মূলক সমানুতা, অ্যালকোহল এবং ইথারের মধ্যে কার্যকারী মূলকে ভিন্নতা দেখা যায়। অ্যালকোহল এবং ইথারের সাধারণ আণবিক সংকেত এত, কিন্তু C2H6O এর নিম্নোক্ত অ্যালকোহল এবং ইথার পরমাণু আছে, এক্ষেত্রে উভয়ের কার্যকারী মূলক ভিন্ন দেখাচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি কার্যকারী মূলক সমানুতা, ইথানল তৈরিতে এখানে কিন্তু কার্বনের সাথে একটা হাইড্রোক্সিল গ্রুপ থাকে। আবার এখানে ডাইমিথাইল ইথার যখন তৈরি হয় তখন কি এখানে অক্সিজেনের দুই প্রান্তে দুইটা অ্যালকাইল গ্রুপ থাকে। কিন্তু আমরা যদি এখানে হিসাব করি, এখানে কার্বন আছে কয়টা? কার্বন আছে 2টা, এখানেও হাইড্রোজেন আছে টোটাল 6টা, এখানে অক্সিজেন আছে টোটাল একটা। এটার ভিতরেও সেম, কার্বন আছে 2টা, অক্সিজেন আছে একটা, হাইড্রোজেন আছে টোটাল 6টা। কিন্তু আমরা যদি একে রিঅ্যারেঞ্জমেন্ট করি বা এই যে সমানুগুলো এভাবেই হয়, মানে তাদের ভিতরে এখানে তার কার্যকারী মূলকের কারণে তাদের দুইটা আলাদা আলাদা আমরা এখানে যৌগ পেয়েছি, একটা হলো ইথানল, একটা হলো মিথানল। কিন্তু এদের ভিতরে যে পরমাণুগুলো আছে এগুলো কিন্তু সেম, একই হলেও তাদের কার্যকারী মূলকে ভিন্নতা দেখা দেয়, তখন তাদেরকে আমরা বলবো কার্যকারী মূলক সমানুতা। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা এখানে অ্যালকোহলের এখন প্রস্তুতিগুলো আমরা একটু দেখি। অ্যালকাইল হ্যালাইড দ্বারা আদ্র বিশ্লেষণ করলে এখন এইগুলো আমাদের লাগবে যে অ্যালকোহল নিচের কোন পদ্ধতিতে অ্যালকোহলকে প্রস্তুত করা যায়, এগুলো পরীক্ষা আসবে। তাহলে আপনার টাইটেলগুলো দেখবেন আর সাথে একটা করে এখান থেকে একটা করে বিক্রিয়া এখান থেকে প্র্যাকটিস করবেন, যে অ্যালকাইল হ্যালাইডে আদ্র বিশ্লেষণ প্রক্রিয়ায় তারপর হ্যালোজেনের অ্যালকেনের সক্রিয়তার ক্রম। এই যে এই জিনিসগুলো আপনারা মনে রাখবেন, এই যে আয়োডিন, ব্রোমিন, ক্লোরিন, যত এখানে হ্যালোজেনের আকারটা যত বড় হচ্ছে তার সক্রিয়তার কম, মানে তার সাথে অ্যালকাইল গ্রুপ যুক্ত হলে যে সক্রিয়তা, সেই সক্রিয়তার ক্রম তত বেড়ে যাচ্ছে। আচ্ছা, তারপর এখানে আরো পদ্ধতি আছে, অ্যালকিন থেকে অ্যালকোহল উৎপন্ন পদ্ধতি। তাহলে অ্যালকিন থেকে কিন্তু কি করা যায়? তা এখানে অ্যালকিনকে অ্যালকিন ও গাঢ় সালফিউরিক অ্যাসিডের সংযোজনে অ্যালকাইল হাইড্রোজেন সালফাইড উৎপন্ন হয়। আচ্ছা, শেষে প্রাপ্ত যৌগকে আদ্র বিশ্লেষিত করলে বা পানি দ্বারা বিক্রিয়া করলে এখান থেকে আমরা অ্যালকোহল পেতে পারি। তাহলে অ্যালকিন থেকে কিন্তু কি পাওয়া যায়? অ্যালকোহল পাওয়া যায়, মনে রাখতে হবে অ্যালকিন থেকে অ্যালকোহল পাওয়া যায়, মনে রাখতে হবে। আচ্ছা, তারপরে কার্বনিল যৌগসমূহ অ্যালডিহাইড বা কিটোন থেকেও কিন্তু অ্যালকোহল তৈরি করা যায়, অ্যালডিহাইড থেকেও অ্যালকোহল তৈরি করা যায়। তারপর এখানে কিছু এই যে পদার্থ আছে, নিষ্ক্রিয় দ্রাবক আছে, অনার্দ্র বা শুষ্ক ইথার, ইথোক্সি, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড উত্তম বিজারক রূপে ব্যবহার করা হয়। যে নিচের কোনটি উত্তম বিজারক, এভাবে পরীক্ষা আসবে। উত্তম প্রভাবক কোনটি? নিকেল, প্লাটিনাম, লেড, এই যে হাইড্রোজেন, এর হলো উত্তম প্রভাবক। আচ্ছা, তাহলে এই যে প্রভাবকগুলোর সহযোগে আমরা বিভিন্ন বিক্রিয়া, যেমন অ্যালডিহাইড থেকে আমরা বিক্রিয়া, কিটোন থেকে বিক্রিয়া, তারপর কার্বক্সিলিক অ্যাসিড থেকে অ্যালকোহল প্রস্তুত করা যায়। এই বিক্রিয়াগুলো জাস্ট আমাদের মনে রাখতে হবে যে কোন কোন যৌগ দ্বারা, কোন প্রভাবক দ্বারা অ্যালকোহল তৈরি করা যাচ্ছে। আচ্ছা, তারপরে এই যে কার্বক্সিলিক অ্যাসিড দ্বারা এখানে আমরা 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি করতে পারতেছি। তারপর কার্বক্সিলিক অ্যাসিড জাতক থেকেও কি করা যায়? অ্যালকোহল প্রস্তুত তৈরি করা যায়। তাহলে কার্বক্সিলিক অ্যাসিডের 3টি জাতক, যেমন অ্যাসাইল ক্লোরাইড, অ্যাসিড ক্লোরাইড, এস্টার এবং অ্যাসিড অ্যানহাইড্রাইডকে শক্তিশালী বিজারক যেমন শুষ্ক ডাইইথাইল ইথারে দ্রবীভূত করলে, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট দ্বারা বিজারিত করলে কি পাওয়া যায়? 1 ডিগ্রি অ্যালকোহল উৎপন্ন হয়। খুবই ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। তাহলে কার্বক্সিলিক অ্যাসিডের 3টি জাতক, অ্যাসাইল ক্লোরাইড, অ্যাসিড ক্লোরাইড এবং অ্যাসিড অ্যানহাইড্রেট, এটা দ্বারা আমরা যদি কি করি, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট দ্বারা বিজড়িত করি শুষ্ক ডাইইথাইল ইথারে বা শুষ্ক ইথারে, তখন আমরা এখান থেকে কি পাবো? 1 ডিগ্রি অ্যালকোহল পেয়ে যাব।
এভাবে করে আমাদের প্রত্যেকটা বিক্রিয়া এখান থেকে দেখতে হবে। তাহলে জৈব রসায়নের এই টপিক্সটা কিন্তু খুবই, তারপর আমরা স্টার থেকে পেতে পারি, জাস্ট আমাদের কনসেপ্টগুলো একটু মনে রাখতে হবে। তারপর মোস্ট ইম্পর্টেন্ট এখানে গ্রিগনার্ড বিকারক, মোস্ট ইম্পর্টেন্ট অ্যাসিড অ্যানহাইড্রেট থেকে, যেটা তো বললাম একটু আগে। আচ্ছা, গ্রিগনার্ড বিকারক থেকে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যালকোহলের প্রস্তুতি। তাহলে গ্রিগনার্ড বিকারক হলো কি অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড বা আরএমজিএক্স, আর অ্যারাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড এআরএমজিএক্স, এআর দ্বারা অ্যারাইল বোঝাচ্ছে। এখন গ্রিগনার্ড বিকারক থেকে 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি করা যায়। আচ্ছা, তারপর গ্রিগনার্ড বিকারক থেকে 2 ডিগ্রি তৈরি করা যায়। এখন কিভাবে আমরা দেখি, কোন শুষ্ক ইথারের দ্রবীভূত অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড বা গ্রিগনার্ড বিকারকের সাথে ফর্মালডিহাইড গ্যাসের বিক্রিয়ায় প্রথমে যৌথ যৌগ, এখানে একটা যৌথ যৌগ তৈরি হবে এবং পরে ওই যৌথ যৌগকে অম্লীয় মাধ্যমে আদ্র বিশ্লেষণ করলে 1 ডিগ্রি প্রাইমারি অ্যালকোহল তৈরি হবে। আচ্ছা, তাহলে এখানে প্রথমে এখানে কি নিতে হবে, ফর্মালডিহাইড নিতে হবে, এইটা মনে রাখতে হবে। ফর্মালডিহাইডের সাথে শুষ্ক ইথারের উপস্থিতিতে অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড বা গ্রিগনার্ড বিকারকের বিক্রিয়া করালে প্রথমে একটা যৌথ যৌগ তৈরি হবে, শেষে গিয়ে একটা 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি হবে। তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে পার্থক্যটা কোথায়, এখানে কিন্তু ফর্মালডিহাইড নিয়েছিলাম যার সাথে এখানে একটা কার্বনের সাথে 2টা হাইড্রোজেন ছিল, একটা কার্বনিল গ্রুপ ছিল এখানে। আর পরবর্তীতে 2 ডিগ্রি তৈরি করার সময় আমরা দেখতে পাচ্ছি এখানে নিচে এসিটালডিহাইড। এসিটালডিহাইডে আমাদের কি ছিল, এখানে একটা হাইড্রোজেন ছিল, একটা এখানে মিথাইল গ্রুপ ছিল। তার পরবর্তীতে আমরা 3 ডিগ্রি যখন তৈরি করব, 3 ডিগ্রিতে আমরা নিতে হবে এসিটোন নিতে হবে, 2টা এখানে অ্যালকাইল গ্রুপ যুক্ত থাকবে অ্যাসিডনের সাথে, 2টা মিথাইল গ্রুপ, একটা কার্বন থাকবে। আচ্ছা, তাহলে এর সাথে আর বাকি সব কিন্তু সেম, শুধু এখানে এই যে বিক্রিয়কটা আমরা কিন্তু আলাদা আলাদা করে নিচ্ছি। তারপর এখানে 3 ডিগ্রি অ্যালকোহল, এটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট, এই যে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, এগুলো কিন্তু পরীক্ষা আসবে। তারপর মিথানল প্রস্তুতি। মিথানল বর্তমানে পৃথিবীতে উৎপাদিত মিথানলের প্রায় 90 ডিগ্রি ওয়াটার গ্যাস থেকে, ওয়াটার গ্যাসের সংকেত কিন্তু পরীক্ষা আসে, খুবই ইম্পর্টেন্ট। কার্বন মনোক্সাইড সাথে থাকে হাইড্রোজেন, তাহলে এই দুইটাকে বলা হয় একসাথে মিক্স করলে তখন ওইটাকে বলা হয় ওয়াটার গ্যাস। লোহিত তপ্ত কোক বা কয়লা ও স্টিম থেকে ওয়াটার গ্যাস মিশ্রণ উৎপন্ন করা যায়। তাহলে কার্বনের সাথে পানি, একে যদি আমরা একসাথে 1400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উত্তপ্ত করি তখন এখান থেকে ওয়াটার গ্যাস মিশ্রণ পাওয়া যাবে। তাহলে ওয়াটার গ্যাস মিশ্রণে অর্ধেক আয়তনে হাইড্রোজেন গ্যাসকে মিশ্রণকে অর্ধেক আয়তনে হাইড্রোজেন মিশ্রণকে 200 এটিএম চাপে 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জিঙ্ক অক্সাইড, ক্রোমিয়াম অক্সাইড এর সাথে পৃথকভাবে মিশ্রিত করে প্রবাহকের উপস্থিতিতে চালনা করলে কার্বন মনোক্সাইড হাইড্রোজেনের সংযোজনে মিথানল উৎপন্ন হয়। তাহলে এই ওয়াটার গ্যাসকে আমরা যদি আবার হাইড্রোজেন সহযোগে বিভিন্ন প্রবাহকের সহযোগে আমরা বিভিন্ন তাপচাপ দিয়ে প্রবাহিত করি তখন এখানে কি তৈরি হবে, মিথানল তৈরি হবে। খুবই ইম্পর্টেন্ট, মিথানলের প্রস্তুতি পরীক্ষা আসছে কিন্তু বিগত এডমিশন পরীক্ষা আসছে। তারপর আমরা একটু পরেরটা দেখি, ইথানল প্রস্তুতি। ইথানল, তাহলে লঘু, এটা থেকে অনেক প্রশ্ন আসছে, যেখানে যে এই যে মার্ক করা আছে এগুলো কিন্তু থেকে কিন্তু প্রশ্ন আসছে পরীক্ষায়। তাহলে গ্লুকোজের লঘু 10% জলীয় দ্রবণে ইস্ট কোষ যোগ করে, আচ্ছা হ্যাঁ ঠিক আছে, ক্লাস চলতেছে। আচ্ছা, তাহলে ইস্ট যোগ করে 20 থেকে 25 ডিগ্রি তাপমাত্রায় রেখে দিলে ওই ইস্ট থেকে নিঃসৃত জাইমেস নামক এনজাইমের প্রভাবে গ্লুকোজ অণু বিয়োজিত হয়ে বা ভেঙে গিয়ে ইথানল ও বুদবুদ সহ কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন করে। একে বলা হয় ফার্মান্টেশন বা গাজন প্রক্রিয়া, খুবই ইম্পর্টেন্ট। তাহলে গাজন প্রক্রিয়া এখানে কি কি পাচ্ছি আমরা, গ্লুকোজকে লঘু 10% জলীয় দ্রবণে ইস্ট কোষ যোগ করতে হবে, যোগ করে আমাদেরকে 20 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কয়েক ঘন্টা রেখে দিলে এটা আমাদের রুম টেম্পারেচারই বলা যায়। আচ্ছা, তাহলে জাইমেস নামক এনজাইমের প্রভাব, জাইমেস তৈরি হবে। তাহলে জাইমেস নামক এনজাইমের প্রভাবে গ্লুকোজ অণুটা ভেঙে যাবে, ভেঙে ইথানল, এই যে অ্যালকোহল কিন্তু তৈরি হয়ে গেছে, ইথানল তৈরি হয়ে গেছে এবং বুদবুদ সহ এখান থেকে বুদবুদ আকারে কার্বন ডাই অক্সাইড গ্যাসটা কি হবে, এখান থেকে বের হয়ে যাবে। তাহলে এই যে প্রসিডিউরটা, এই প্রসিডিউরটাকে বলা হয় ফার্মান্টেশন প্রক্রিয়া, খুবই খুবই ইম্পর্টেন্ট, বা গাজন প্রক্রিয়া বলা হয়। তাহলে এখানে নিম্নোক্ত 2 শ্রেণীর কার্বোহাইড্রেট ব্যবহৃত হয় এই প্রক্রিয়ায়। তাহলে শ্বেতসার বা স্টার সংকেত সহ মনে রাখতে হবে, যাতে এটা একটা পলিমার জাতীয় পদার্থ। তারপর যেমন আলু, গম, চাউল, বার্লি, ভুট্টা, এদের ভিতরে কি থাকে, শ্বেতসার থাকে, মনে রাখতে হবে শ্বেতসার বা স্টার্চ থাকে। তারপর ডাইস্যাকারাইড জাতীয় পদার্থ যেমন চিটাগুড় বা মেলাসেস বা ইক্ষু রস বা বিট ইত্যাদিতে কি থাকে, ডাইস্যাকারাইড থাকে। তো স্টার্চের উৎস আলুকে আমরা স্টিম দ্বারা মন্ড বা ম্যাশ তৈরি করে একে মল্ট গুঁড়ো এবং পানি মিশিয়ে
40°C তাপমাত্রা রেখে দিলে মল্টের মধ্যস্থ ডায়াস্টেজ এনজাইম স্টার্চকে আদ্য বিশ্লেষিত করে মল্টেজ সুগারে পরিণত করে। তাহলে স্টার এর বিক্রিয়াটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট, এটা কিন্তু পরীক্ষায় আসছে কিন্তু। তাহলে স্টার্চকে কি করতে হবে? আদ্য বিশ্লেষণ করতে হবে। আদ্য বিশ্লেষণ করতে কি লাগে? পানি লাগে। তাহলে এখানে কি তৈরি হবে? তাহলে এখানে মল্টেজের ভিতরে কি থাকে? মল্টেজের ভিতরে সরি, এখানে যে এই যে মল্টের মধ্যস্থ ডায়াস্টেজ এনজাইম স্টার্চকে আর্দ্রবিসিত করে মল্টেজ সুগারে পরিণত করে। তাহলে এখানে যে আমরা মন্ড বা ম্যাশ তৈরি করলাম, এতে মল্ট গুঁড়া এবং পানি মিশাতে হবে। আচ্ছা, মল্ট গুঁড়া এবং কি করতে হবে? পানি মিশাতে হবে। পানি মিশালে এটা যদি রেখে দিই তাহলে ওই মল্টের ভিতরে কি থাকে? ডায়াস্টেজ এনজাইম থাকে। তাহলে সেই এনজাইমের উপস্থিতিতে স্টার্চকে যদি আমরা আদ্য বিশ্লেষণ করি তখন এখান থেকে মল্টোস তৈরি হবে। খুবই ইম্পর্টেন্ট বিক্রিয়া কিন্তু। তারপর আমাদের পরবর্তীতে শেষে রুম টেম্পারেচার 25°C তাপমাত্রায় 10% মল্টেজ দ্রবণে ইস্ট যোগ করা হয়। ইস্ট থেকে ম্যালটেজ ও জাইমেস নামক দুটি এনজাইম, খুবই ইম্পর্টেন্ট। ইস্ট থেকে কি কি এনজাইম নিশ্চিত হয়? এই তথ্যগুলো আপনারা একমাত্র বই পড়লেই কিন্তু এই তথ্যগুলো খুঁজে পাবেন। আপনারা মেইন বইটা ভালো করে ফোকাস করতে হবে। মেন বই না পড়ে তাহলে সরাসরি এমসিকিউতে যাওয়া যাবে না। আগে মেন বই থেকে কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে, কনসেপ্ট বিল্ড আপ করতে হবে। কনসেপ্ট বিল্ড আপ না করলে কিন্তু এমসিকিউ সলভ করা কঠিন হয়ে যাবে। আগে কনসেপ্টটা বিল্ড আপ করে ধারণা নিয়ে এগুলো ভালো করে পড়ে তারপর আপনারা এমসিকিউ প্র্যাকটিস করতে যাবেন। ঠিক আছে? আচ্ছা, তাহলে ইস্ট থেকে কি কি নামক এনজাইম তৈরি হয়, এই যে তথ্যগুলো, এগুলো থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে আর কি। আর বিগত সালে আসছে এগুলো থেকে। ম্যালটেস, জাইমেস। আচ্ছা, তাহলে ম্যালটেজ এনজাইম ম্যালটোজকে আদ্যবিসিত করে গ্লুকোজ এবং জাইমেজ এনজাইম গ্লুকোজকে বিয়োজিত করে ইথানল এবং কার্বন ডাই অক্সাইডে পরিণত করে। তাহলে ম্যালটোজ থেকে কি তৈরি হচ্ছে? ম্যালটেজ এনজাইমের প্রভাবে ম্যালটেজ এনজাইম, এটা তো মল্টোজ, এটা আগে আমরা পেলাম। এবার এখান থেকে তৈরি হচ্ছে গ্লুকোজ। গ্লুকোজকে আবার জাইমেস এনজাইম দ্বারা আবার বিক্রিয়া করালে তখন আমরা এখান থেকে অ্যালকোহল পাবো, ইথানল। এই যে আমাদের ফার্মেন্টেশন যে প্রসিডিউরগুলো, তাহলে এই প্রক্রিয়ায় 12 থেকে 15% ইথানল, পানি, গ্লিসারিন ইত্যাদির মিশ্রণ উৎপন্ন হয়। একে আংশিক পাতন করে রেকটিফাইড স্পিরিট পাওয়া যায়। তাহলে রেকটিফাইড স্পিরিটটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট, এটা কিন্তু পরীক্ষায় আসছে, খুবই খুবই ইম্পর্টেন্ট। এটা উভয় পদের জন্য ইম্পর্টেন্ট। এরকম কিন্তু সংখ্যাগুলো চেঞ্জ করে দেবে যে রেকটিফাইড স্পিরিট কোনটি? 95.6% ইথানল থাকবে, সাথে 4.4% পানি থাকবে, টোটাল 100%। আচ্ছা, তাহলে এর স্ফুটন মিশ্রণ এবং এর স্ফুটন হলো 78.1°C। আচ্ছা, তারপর এখানে আরো কিছু এখানে মেথিলেটেড স্পিরিট আছে, এগুলো আমাদের একবার দেখে নিতে হবে কোনটার সংযুতি কত। তারপর মেথিলেটেড স্পিরিটকে ডিন্যাচার্ড অ্যালকোহল বলা হয়। তারপর 3% বেনজিন অথবা পেট্রোলিয়ামের উপজাত ন্যাপথা, দুর্গন্ধযুক্ত পিরিডিন প্রভৃতি বিষাক্ত পদার্থ মিশানো হয়ে থাকে এর সাথে। মিথিলেটেড স্পিরিট বাজারে নিম্নোক্ত দুই নামে পাওয়া যায়, একটা হলো মিনারেল ন্যাপথা স্পিরিট, একটা হলো বাণিজ্যিক মিথাইলেটেড স্পিরিট। তাহলে সংযুক্তিগুলো মনে রাখতে হবে যে কোনটা কত পার্সেন্ট কি থাকে। ব্যবহার করা হয় কোথায়? আমাদের যে বার্নিশের কাজে আমরা দেখতে পাই এটাকে, বার্নিশের কাজে কিন্তু এই জিনিসটা ব্যবহার করে। তারপর আরেকটা আছে, খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা আসছে, পাওয়ার অ্যালকোহল কাকে বলে? বিশুদ্ধ ইথানলের সাথে বেনজিন এবং পেট্রোল মিশিয়ে গাড়ির বিকল্প জ্বালানি রূপে ব্যবহার করা হয়। তাহলে ইথানলের সাথে বেনজিন ও পেট্রোল মিশিয়ে গাড়ির বিকল্প জ্বালানি রূপে ব্যবহার করা হয়। তাপশক্তি উৎপাদনে ব্যবহৃত এরূপ ইথানলকে পাওয়ার অ্যালকোহল বলা হয়। খুব ইম্পর্টেন্ট, প্রুফ স্পিরিট সংযুক্তিগুলো মনে রাখতে হবে। তারপর এখান থেকে আমরা উড স্পিরিট, এটা খুবই ইম্পর্টেন্ট, এটাও আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কাঠের অন্তর্ধ্রুম পাতন আছে, এইটা একটু আমাদের বুঝতে হবে যে অন্তর্ধ্রুম পাতনটা আসলে কি। আমরা স্বাভাবিক পাতন তো আমরা সবাই চিনি। স্বাভাবিক পাতনে কি করি আমরা? তরলকে বাষ্প করে বাষ্পটাকে আবার কি করি? ঘনীভূত করি। আচ্ছা, কিন্তু এই যে অন্তর্ধ্রুম যে পাতনটা আছে, এই পাতনে আমরা কি করি? কোনো জৈব পদার্থ যেমন হতে পারে কাঠ বা কয়লা, তাকে কি করতে হয়? বায়ুর অনুপস্থিতিতে মানে কি? অক্সিজেন ছাড়া অনেক উচ্চ তাপমাত্রায় উত্তপ্ত করা হয়। তখন সেটা কি হয়? তখন সেটা ভেঙে গিয়ে নতুনের নতুন রাসায়নিক পদার্থ তৈরি হয়। তাহলে এই প্রক্রিয়াকে বলা হয় আহ, অন্তর্ধ্রুম পাতন। আমি আবারও বলতেছি, যে প্রক্রিয়ায় কোনো কঠিন জৈব পদার্থ যেমন কাঠ হতে পারে, কয়লা হতে পারে, বায়ুর অনুপস্থিতিতে মানে অক্সিজেন ছাড়া অনেক উচ্চ তাপমাত্রায় উত্তপ্ত করে সেটি ভেঙে গিয়ে যদি নতুন নতুন রাসায়নিক পদার্থ তৈরি হয় তখন তাকে বা সেই প্রসিডিউরটাকে আমরা বলবো অন্তর্ধ্রুম পাতন। আচ্ছা, তাহলে এখানে একটা পদার্থ আমরা পাবো যেটাকে বলা হয় পাইরোলিগনাস অ্যাসিড।
আচ্ছা, এটার আসলে এটা মূলত একটা আলাদা কোনো যৌগ নয়, এটা হলো অনেকগুলা জৈব যৌগের জলীয় মিশ্রণ। জৈব যৌগের কি জলীয় মিশ্রণ। তাহলে এর ভিতরে মূল যে উপাদানগুলো থাকে আমি একটু আপনারা নোট করে নেবেন। যারা ক্লাসগুলো, এটা কিন্তু ইনফরমেশনগুলো বই নেই, আমি অ্যাড করে দিচ্ছি এখানে, আপনারা ক্লাস দেখার পাশাপাশি একটু খাতায় উল্লেখ করে নেবেন। তাহলে অ্যাসিটিক অ্যাসিড প্রথমটা হলো CH3 COOH, পরেরটা হলো মিথানল CH3 OH, আরেকটা থাকে অ্যাসিটন CH3 CO CH3। তাহলে আমরা কি পাইলাম? আমরা অ্যাসিটিক অ্যাসিড, মিথানল এবং অ্যাসিটন, এবং বাকি অংশ এখানে পানি বা মিথাইল অ্যাসিডের আরো কিছু এক্সট্রা অংশ হতে পারে। আচ্ছা, তাহলে এখানে এইটা থাকে 8 থেকে 10, এটা সব থেকে বেশি থাকে। তারপর বাকি এইটা থাকে 2 থেকে 4%, 2 থেকে 4%, আর এইটা থাকে 0.5%। এভাবে করে এগুলা মিশ্রণ আকারে থাকে, তখন এই মিশ্রণটাকে বলা হয় পাইরোলিগনাস অ্যাসিড। আচ্ছা, আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। তাহলে এই মিশ্রণ থেকে পৃথককৃত অবিশুদ্ধ মিথানল কে উড স্পিড বলে। তাহলে এখান থেকে আমরা যে মিথানলটা পাবো পৃথককৃত, এই যে মিথানল কিন্তু এখানে আছে, সেই মিথানলকে আমরা কি বলবো? উড স্পিড বলবো। আচ্ছা, এগুলো থেকে আপনাদের যে এমসিকিউ গুলো আমি দেখিয়েছি, এই এমসিকিউ গুলো এগুলো থেকেই আসছে আর কি। এখন আপনারা ক্লাসটা করে আপনার এমসিকিউ সলভ করতে বসে যাবেন। এই যে আপনাদের কিন্তু পিডিএফ আমি অলরেডি দিয়ে দিয়েছি গ্রুপে। নেক্সট পরীক্ষার জন্য এখন ক্লাস শেষ, এমসিকিউ পড়তে বসে যে যে টপিক দেখিয়েছি এমসিকিউ গুলো পড়ে ফেলবেন। এই একদম একদম এখানে সুন্দরভাবে দেওয়া আছে, এই যে প্রত্যেকটা এখানে, এই যে আমরা অ্যালকোহল পড়ছি, এই যে সুক্রোজকে আদ্রবিশিষ্ট করলে গ্লুকোজ ফ্রুক্টোজে পরিণত হয়, এখানে এনজাইম কি ব্যবহার করা হয়, ইনভার্টেজ এনজাইম। পানি হিসেবে ইথানলের ব্যবহার বন্ধ করতে কোনটি মিশাতে হয়? মিথানল, পিরিদিন, ন্যাপথা, সবকটি। যেখানে আমরা আরো কিছু নতুন নতুন এক্সট্রা তথ্য আমরা এখানে পেয়ে যাবো। আচ্ছা, তাহলে এমসিকিউ গুলো সলভ করতে হবে আমাদের ক্লাসের পরই। আচ্ছা, ঠিক আছে, তাহলে পরবর্তীতে আমরা একটু সামনে যাই। অ্যালকোহলের শনাক্তকারী বিক্রিয়া খুবই খুবই ইম্পর্টেন্ট। এই যে এখানে প্রত্যেকটা টপিকস আমরা অ্যালকোহল থেকে কিন্তু প্রত্যেকটা টপিক থেকে আমরা দেখবো বিগত সালে অনেক প্রশ্ন আসছে এডমিশনে, অনেক প্রশ্ন। আচ্ছা, তাহলে আমরা একটু দেখি ধাতব সোডিয়াম সহ পরীক্ষা করলে আমরা এখানে বিশুদ্ধ জৈব যৌগ বা নিষ্ক্রিয় দ্রাবক ইথারে দ্রবীভূত কোনো জৈব যৌগ সোডিয়াম ধাতু সহ বিক্রিয়ায় হাইড্রোজেন উৎপন্ন করলে ওই জৈব যৌগে অ্যালকোহলিক মূলক আছে বলে প্রমাণিত হয়। আচ্ছা, তাহলে এখানে কি হাইড্রোজেন গ্যাস যদি উৎপন্ন করে, তখন আমরা এখান থেকে প্রমাণ পাবো যে এর ভিতরে কি আছে? কোনো অ্যালকোহলিক মূলক আছে বলে প্রমাণিত হয়। তাহলে এই যে ধাতব সোডিয়াম সহ পরীক্ষা, এরকম পরীক্ষা আসবে, নিচের কোনটি অ্যালকোহল শনাক্তকারী বিক্রিয়া? PCl5 সহ বিক্রিয়া, ধাতব সোডিয়াম সহ বিক্রিয়া। তাহলে এখানে কি হবে? এই বিক্রিয়া করলে আমরা কি দেখবো এখানে? আহ, এই অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা ধোঁয়া সৃষ্টি করে, তবে যৌগটি অ্যালকোহল হবে। আচ্ছা, তাহলে এখানে কি বলছে? প্রথমে আমরা ইথার বা বেনজিনে দ্রবীভূত জৈব যৌগকে PCl5 এর সঙ্গে উত্তপ্ত করলে হাইড্রোক্লোরিক গ্যাস নির্গত হয়, এবং নির্গত গ্যাসকে NH3 দ্রবণের সাথে কাঁচ রডের সংস্পর্শে অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা ধোঁয়া সৃষ্টি হয়। আচ্ছা, তাহলে প্রথমে HCl, তারপর NH3 এর সাথে বিক্রিয়ায় অ্যামোনিয়াম ক্লোরাইড, সাদা ধোঁয়া। যদি এই সাদা ধোঁয়া আমরা দেখি, তাহলে সাদা ধোঁয়া দেখলে আমাদেরকে মানে শিওর হতে হবে যে এখানে কি আছে? এখানে কিন্তু অ্যালকোহল আছে। শনাক্তকারী বিক্রিয়া নামগুলো মনে রাখতে হবে: PCl5 সোডিয়াম সহযোগী বিক্রিয়া। তারপর মিথানল শনাক্তকরণ আমরা দেখি, অল্প মিথানল ও স্যালিসাইলিক অ্যাসিড দ্রবণে 2-3 ফোঁটা গাঢ় সালফিউরিক অ্যাসিড যদি আমরা যোগ করি, তাহলে মিথাইল স্যালিসাইলেটের আয়োডেক্সের মতো এখানে গন্ধ তৈরি হয়। তখন এই গন্ধ দেখেই আমরা বুঝতে পারবো যে এখানে মিথানল রয়েছে। তবে ইথানল শনাক্তকরণ এইটা খুবই ইম্পর্টেন্ট, আয়োডোফর্ম পরীক্ষা। এই যে, তাহলে আয়োডোফর্ম প্রক্রিয়া কোনটি শনাক্ত করতে ব্যবহৃত হয়? পরীক্ষা এভাবে আসবে, সেটা হলো ইথানল। এভাবে কিন্তু পরীক্ষা আসবে। আচ্ছা, তাহলে ইথানলকে গাঢ় সোডিয়াম হাইড্রোক্সাইডের এবং আয়োডিন সহ দ্রবীভূত করলে যে হলুদ বর্ণের আয়োডোফর্ম যৌগ উৎপন্ন হয়। আচ্ছা, তাহলে আয়োডোফর্ম বা হ্যালোফর্মের বিক্রিয়ার শর্ত। এখন এখানে বিক্রিয়ার শর্ত কি আমরা দেখি, যে মিথাইল কার্বনিল মূলক যুক্ত যে কোনো কার্বনিল যৌগ এবং অথবা যেসব অ্যালকোহল হ্যালোজেন দ্বারা জারিত হয়, এই যে কার্বনিল মূলকযুক্ত যে কার্বনিল যৌগে পরিণত হয়, তাদেরকে হ্যালোফর্ম বলা হয়। আচ্ছা, এখন আমরা একটু হ্যালোফর্মের বিক্রিয়াটা আমরা দেখি। হ্যালোফর্ম কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা থেকে কিন্তু পরীক্ষায় আসে প্রশ্ন, যে হ্যালোফর্ম কি, বা এই বিক্রিয়াটা কি, বা এটা কোনটি শনাক্ত করতে এটা ব্যবহার করা হয়, এরকম বিভিন্ন আমাদের কাছে প্রসিডিউর আসতে পারে।
ঠিক আছে, তাহলে এখানে আমাদের দেখতে হবে CH3 CO মূলকযুক্ত আমাদের কি কার্বনিল যৌগ একটা তৈরি হতে হবে, তখন আমরা পরিণত হয় এরা হ্যালোফর্ম বিক্রিয়া দিবে। আচ্ছা, তাহলে আমরা একটা এক্সাম্পল দেখি যে ইথানল, প্রোপানল ইত্যাদি এসব মিথাইল কার্বনিল মূলক যুক্ত কার্বনিল যৌগে হ্যালোজেন যেমন গাঢ় আয়োডিন দ্রবণ ও গাঢ় সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ সে উত্তপ্ত অবস্থায় জারিত করলে, তাহলে আমরা দেখতে পাচ্ছি একটা এখানে যৌগ নিলাম, ইথানল বা প্রোপানল, যে কোনো একটা ক্যাটাগরি যৌগ আমরা এখানে নিলাম। আচ্ছা, নেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে যদি আমরা হ্যালোজেন সহযোগ, হ্যালোজেনটা হতে পারে আয়োডিন, আবার এখানে ক্ষার যোগ করতে হবে, তাহলে হলুদ বর্ণের কি তৈরি হবে, একটা আয়োডোফর্ম ও সোডিয়াম কার্বক্সিলেট লবণ উৎপন্ন করবে। তাহলে এই যে আয়োডোফর্ম এবং সোডিয়াম কার্বক্সিলেট লবণ উৎপন্ন করছে, এই বিক্রিয়াকেই বলা হবে হ্যালোফর্ম বা আয়োডোফর্ম বিক্রিয়া। আচ্ছা, ঠিক আছে, তাহলে এভাবে করে আমরা এই যে হ্যালোফর্ম বিক্রিয়া, তাহলে এখানে কার্বনিল যৌগের মধ্যে এই গ্রুপগুলো থাকতে পারে অ্যাসিড এবং হলোফর্ম বিক্রিয়া দেয়। তাহলে কারা কারা হলোফর্ম বিক্রিয়া দেয় এদের সম্পর্কে আমাদের একটু ধারণা রাখতে হবে। তারপর এখানে আরো কিছু তথ্য আছে, এগুলো একবার রিডিং করে নেবেন বই থেকে। তারপর এখানে প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি খুব ইম্পর্টেন্ট, এটা থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে যে প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি অ্যালকোহলের পরীক্ষা আমরা কিভাবে করব। তাহলে প্রথম পরীক্ষাটা হলো লুকাস বিকারক সহ পরীক্ষা। লুকাস বিকারক কাকে বলে এটা মনে রাখতে হবে আগে। গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিডের দ্রবীভূত অনার্দ্র জিঙ্ক ক্লোরাইডের বা ZnCl2 এই দ্রবণকে লুকাস বিকারক বলে। তাহলে HCl প্লাস ZnCl2 একে বলা হয় কি লুকাস বিকারক। কক্ষ তাপমাত্রায় লুকাস বিকারের সঙ্গে 3 ডিগ্রি অ্যালকোহল যোগ করা মাত্রই, তাহলে কক্ষ তাপমাত্রায় আহ, আমরা কক্ষ তাপমাত্রা আমরা জানি কত, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এর সাথে যদি আমরা কি করি লুকাস বিকারক, এই যে লুকাস বিকারক এখানে আছে, লুকাস বিকারক যদি আমরা যোগ করি তখন এখানে দেখা যাবে যে এখানে যোগ করা মাত্রই এখানে সাদা একটা অদক্ষেপ তৈরি হবে। আচ্ছা, তারপর অদক্ষেপ দেখে আমরা বুঝতে পারবো যে এখানে কি আছে, 3 ডিগ্রি অ্যালকোহল রয়েছে। আচ্ছা, এখন যদি 5 থেকে 10 মিনিট পর অদক্ষেপটা তৈরি হয়, তো একটু লেট যদি হয়, তখন আমরা বুঝবো যে এখানে আছে 2 ডিগ্রি অ্যালকোহল। আর যদি এখানে আমরা দেখি 1 ডিগ্রি অ্যালকোহল কক্ষ তাপমাত্রায়, আর যদি দেখি যে এখানে বিক্রিয়া করতেছে না, তখন আমরা বুঝবো যে এখানে কক্ষ তাপমাত্রায় বিক্রিয়া যদি না হয়, তখন আমরা বুঝবো 1 ডিগ্রি। তাহলে আমি একটু আবারও রিপিট করতেছি যে লুকাস বিকারক সহ আমরা পরীক্ষাটা করার সময় যদি সাথে সাথেই সাদা পদক্ষেপ দেয়, তখন আমরা বুঝবো এখানে 3 ডিগ্রি অ্যালকোহল। আর যদি 5 থেকে 10 মিনিট লেট হয়, তখন আমরা বুঝবো 2 ডিগ্রি। আর যদি বিক্রিয়া না করে, তখন আমরা বুঝবো এখানে 1 ডিগ্রি অ্যালকোহল আছে। উত্তপ্ত করলে দীর্ঘ সময় পরে তৈলাক্ত স্তর সৃষ্টি হয়ে যায়, তখন আমরা বুঝবো এখানে একটা 1 ডিগ্রি। তারপর এখানে কিছু বিক্রিয়া দেখানো আছে, খুবই খুবই ইম্পর্টেন্ট, এগুলো থেকে অনেক এমসিকিউ আসছে কিন্তু। আচ্ছা, তারপর এখানে আমরা ইথারে চলে আসলাম। ইথার, ঠিক আছে, আশা করি আপনাদের ক্লাসটি থেকে আপনারা সবাই উপকৃত হবেন। আমরা ট্রাই করতেছি যে একদম বেসিক থেকে ফাউন্ডেশন ব্যাচ, যেহেতু আমরা একদম বেসিক কনসেপ্টগুলো আগে আমরা ক্লিয়ার করব। এক্ষেত্রে আমরা বোর্ড বই, সহায়ক বোর্ড বই, প্রয়োজনে আমরা আলাদাভাবে কোনো টপিকস দরকার হলে আমরা আলাদা, যেমন সমাণু টপিক্সটা আমরা আলাদাভাবে আমাদের একাডেমি থেকে নোট তৈরি করে দেওয়া হয়েছিল, বিভিন্ন ট্রিক্স আকারে দেওয়া হয়েছিল, এটা আমাদের ফ্রিতে দেওয়া ছিল, আমাদের ট্রিক্সটা ইউটিউবে আপলোড দেওয়া আছে। তো এরকম কিছু কিছু জিনিস যেগুলো বইয়ে আমরা ভালো তথ্যবহুল পাবো না, সেগুলো আলাদাভাবে নোট করে দিব। তাহলে আমরা মূলত বোর্ড বইগুলা এইচএসসিটা বিশেষ করে বেশি, পাশাপাশি আমরা যে অনার্স প্লাস এসএসসি বই থেকেও আমরা কিছু টপিক দেখবো, যেমন এর পরের ক্লাসে আমরা যে এখানে একটা টপিকস আছে এখানে যে রুটিনে ইথার ক্রাউন ইথার, এই ক্রাউন ইথারের টপিকসটা এটা কিন্তু পরীক্ষায় মানে সিলেবাসে আছে। তাহলে এই টপিকসটা আবার আমরা অনার্সের বই থেকে আমরা পরবর্তী দিন করবো। আজকে এটার সাথে অ্যাড করা হয়নি, যাই হোক আমরা পরবর্তীতে দেখে নেব এটা। আচ্ছা, তাহলে আমরা দেখি ইথার। আচ্ছা, তাহলে দ্বিযোজী অক্সিজেন পরমাণুতে দুটি যে কোনো অ্যালকাইল বা অ্যারাইলমূলক যুক্ত থাকলে সেই যৌগকে আমরা তখন ইথার বলবো। তাহলে এখানে অক্সিজেন, দ্বিযোজী অক্সিজেন, তাহলে যে তার সাথে অ্যালকাইল বা অ্যারাইল গ্রুপ যদি যুক্ত থাকে, অ্যালকাইল গ্রুপ এখানে কার্বন রিলেটেড অ্যালকাইল গ্রুপগুলো হতে পারে, অথবা এখানে অ্যারাইল গ্রুপ, এখানে বিভিন্ন চাকরিক যৌগ, এখানে এখানে যে ফিনাইল গ্রুপ যুক্ত হয়েছে, এভাবে বিভিন্ন গ্রুপ যুক্ত হলে তাদেরকে আমরা বলবো ইথার। মানে মাঝখানে অক্সিজেন থাকবে আর দুই পাশে দুইটা অ্যালকাইল অথবা অ্যারাইল গ্রুপ থাকবে, তখন তাদেরকে আমরা ইথার বলবো। আচ্ছা, তারপর আমরা দেখি তারপর আইউপ্যাক পদ্ধতিতে অ্যালকোক্সি অ্যালকেন রূপে গণ্য করা হয়, খুব ইম্পর্টেন্ট। তাহলে অ্যালকোক্সি অ্যালকেন মূলত কাদের বলা হয়, ইথারকে বলা হয়, ইথার, মনে রাখতে হবে।
তারপর এখানে মিথোক্সি ইথেন, ডাইমিথাইল ইথার। তারপর এখানে দেখতে পাচ্ছি আমরা মিথোক্সি মিথেন, সরি, প্রথমটা মিথোক্সি মিথেন। তারপর এখানে মিথোক্সি ইথেন। তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি ইথাইল মিথাইল, ইথাইল মিথাইল ইথার আমরা বলতে পারি। তারপর ফিনক্সি বেনজিন বা ডাই ফিনাইল ইথার, দুইটা ফিনাইল গ্রুপ, এখানে আমরা ডাই ফিনাইল ইথার কথাটাও আমরা চাইলে ব্যবহার করতে পারি। আচ্ছা, ঠিক আছে, আপনারা অনেকেই লাইভ ক্লাসে আছেন, শেয়ার করে দিতে পারেন আপনারা, অথবা এই ক্লাসটা আমি পরবর্তী ইউটিউব আপলোড করে দেবো, আপনারা ইউটিউব থেকেও দেখে নিতে পারবেন। তারপরে আমরা একটু এখান থেকে দেখি কি কি পড়তে হবে। তো ইথারি অক্সিজেন পাওয়া আছে এখানে যে এইটা পরীক্ষা আসছে, এখানে যে ইথারের ভিতরে যে অক্সিজেনটা থাকে সেই অক্সিজেনটা কি থাকে, নিষ্ক্রিয় অবস্থায় থাকে। আচ্ছা, তারপর আমরা দেখি, এবং এখানে দুই জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন জোড় দুটি পার্শ্বের দুটি সমযোজী বন্ধনকে, তাহলে এখানে যে অক্সিজেনের সাথে দুই জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আমরা দেখতে পাচ্ছি, এক জোড়া এক জোড়া, এরা কি করে, পাশের যে গ্রুপটা আছে এর সাথে সমযোজী বন্ধনটাকে দৃঢ় করতে সাহায্য করে। আর যদি এখানে অ্যালকাইল গ্রুপ থাকে সেও কি করে, এখানে সেও, এখানে অ্যালকাইল গ্রুপ আমরা জানি দাতা গ্রুপ হয়, তাহলে দাতা গ্রুপ হিসাবে সেও ইলেকট্রন দান করে, এই বন্ধনটাকে সেও দৃঢ় করার চেষ্টা করবে। আচ্ছা, তারপরে আমরা এখানে কিছু দেখতে পাচ্ছি, হাইলাইট করা পয়েন্টগুলো আমরা দেখব শুধু, তারপরে এমসিকিউ প্র্যাকটিস করব। তাই ইথার সমূহ সর্বাপেক্ষা কম সক্রিয় জৈব যৌগের অন্যতম। তাহলে এই যে আপনারা এই যে পিডিএফ গুলো বা দেখাচ্ছি, এগুলো কিন্তু আপনারা পিডিএফ আকারে আমাদের ব্যাচে ভর্তি হলে ওখানে দেওয়া হবে, নির্দিষ্ট টার্গেট থাকবে যে আজকে এই পেজের এতটুকু পর্যন্ত আমাদের পরবর্তী এক্সাম, সাথে এমসিকিউ দেওয়া থাকবে, ওগুলো থেকে পড়ে আপনারা এক্সাম অংশগ্রহণ করবেন। আর ফাউন্ডেশন ব্যাচে আপনারা ক্লাস দেখবেন, ক্লাস দেখার পরে পিডিএফ থেকে একবার রিডিং পড়বেন বা আপনাদের বই থাকলে ওগুলো দাগিয়ে নেবেন, আর এমসিকিউ প্র্যাকটিস করবেন, পাশাপাশি এক্সাম দিবেন। এই, তাহলে আশা করি আপনাদের জন্য একটা ভালো প্রিপারেশন হবে। আমি যেভাবে দেখাচ্ছি, যে গাইডলাইন অনুযায়ী দেখাচ্ছি, আপনারা শেষ পর্যন্ত থাকুন। আমি যদি সুস্থ থাকি, আল্লাহর রহমতে আপনাদের একবার শেষ করে আবার রিভিশনও আমি করতে পারবো ইনশাল্লাহ। অলরেডি আমাদের রিভিশন চলতেছে, তারপরে কিছু ক্লাস এখানে বাকি ছিল, সেগুলো আমি দেখাচ্ছি। মানে স্কুলের সিলেবাস আমরা প্রায় আমরা শেষ করে ফেলেছি। এগুলো আমি সার্কুলার আসলে, নতুন সিলেবাস আসলে আমি দেখাবো যে কোন ক্লাসে কি কি আছে। তারপর PCl5 সহ ডাইইথাইল ইথারের বিক্রিয়া, এগুলো বিক্রিয়াগুলো আমরা এখানে হাইলাইট করা বিক্রিয়াগুলো আমাদের দেখতে হবে। তারপর অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা ধোঁয়া তৈরি করে এখানে। আচ্ছা, তারপর এখানে ডাইইথাইল ইথার সংশ্লেষণ, তারপরে এই যে এখানে একটা সাদা ধোঁয়া তৈরি করবে। অ্যালকোহল এবং ইথারের মধ্যে পার্থক্য করা যাচ্ছে, PCl5 সহ অ্যালকোহলের বিক্রিয়া। তাহলে এই বিক্রিয়া অ্যালকোহল এবং ইথারের মধ্যে পার্থক্য করা যায়। তাহলে অ্যালকোহলের তুলনায় অতিরিক্ত উৎপাদ রূপে HCl গ্যাস উৎপন্ন হয়, যা NH3 গ্যাসের সংস্পর্শে, অ্যামোনিয়া গ্যাসের সংস্পর্শে অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা ধোঁয়া সৃষ্টি হয়। আচ্ছা, তাহলে এই ধোঁয়া দেখে আমরা দুইটাকে কি করতে পারবো, শনাক্ত করতে পারবো। এখানে কি, এই যে অ্যালকোহলের সাথে অতিরিক্ত হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হবে, এটা এটা দেখবে, এখানে কিন্তু অতিরিক্ত হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হয়নি। আচ্ছা, তারপর ডাইইথাইল ইথার সংরক্ষণ, এটাকে কি করতে হয়, এই যে সূর্যালোকের উপস্থিতিতে খুব বিষাক্ত বিস্ফোরণধর্মী এটার পদার্থ, তাই বাদামি বোতলে, এই যে মনে রাখতে হবে, বাদামি বা কালো বোতলে, আপনারা ল্যাবে দেখেছেন যে ইথারকে এরকম বোতলে সিল করে রাখা হয়, কাগজে মুড়ে রাখা হয়, যাতে সে বায়ু এবং আলোর উপস্থিতিতে না আসতে পারে। কারণ কি, এটা খুবই বিষাক্ত, অক্সিজেনের সংস্পর্শে আসলে এটা বিষাক্ত এবং বিস্ফোরক হতে পারে। পারঅক্সাইডের মতো উৎপন্ন না হয় সেজন্য, এই বিষাক্ত পদার্থ না হয় সেই জন্য এর অনেক সময় বোতলে কিউপ্রাস অক্সাইড, ইথানল বা হাইড্রোকুইনন বা এই যে যৌগ উৎপন্ন করা। ইথারের নমুনায় পারক্সাইড শনাক্তকরণ, এগুলো লাগবে না। তবে ইথারের থেকে পারক্সাইড দূরকরণ, তাহলে কিভাবে আমরা দূর করব, চেতনানাশক রূপে সেলুলোজ এস্টার, তৈল চর্বি এবং রেজিনের উত্তম দ্রাবক রূপে ইথার ব্যবহার করা। ইথারের ব্যবহার এখানে দেওয়া হয়েছে, এই জন্য পারক্সাইড মুক্ত ইথার আমাদের প্রয়োজন হবে। আচ্ছা, তাই ফেরাস সালফেট, সোডিয়াম থাইসালফেট, বিজারক দ্রবণ সহ ইথারকে ঝাঁকিয়ে নিলে পারক্সাইড মুক্ত পাওয়া যায়। তাহলে এই যে এখানে এই যে কি কি যুক্ত করলে একে পারক্সাইড মুক্ত পাওয়া যাবে, সেটা আমরা এখান থেকে দেখতে পারবো। আচ্ছা, তারপর এখানে ডাইইথাইল ইথার হলো ইথার শ্রেণীর প্রতিনিধিত্বকারী সদস্য। তাহলে ইথার শ্রেণীর প্রতিনিধিত্বকারী সদস্য কি, এই বই থেকে ঘেটে ঘেটে পড়তে পারলে আশা করি আপনারা কিছু দরকার হবে না, মেইন বই পড়তে হবে। মেইন বইয়ের বাইরে এই তথ্যগুলো আপনি মনে রাখুন, এখানে অনেক তথ্য। অনেকে আছে যে না, এইচএসসি বই থেকে কি আসবে না আসবে, অনেকে মনে করেন এরকম, আসলে না। আপনি এইচএসসি বইয়ের তথ্যগুলোই মনে রাখুন, দেখুন আপনার পরীক্ষায় 80% কোশ্চেন এখান থেকেই থাকবে, তার বেশি থাকবে, সবও থাকতে পারে, হয়তো দু একটা কোশ্চেন এগুলো বিগত সাল কেন্দ্রিক থাকবে। আর এগুলো যদি প্র্যাকটিস করেন, বিগত এমসিকিউ, অ্যাডমিশন, এই সব এর ভিতর থেকেই থাকবে। আচ্ছা, এর ভিতর থেকে এই কনসেপ্টের বাইরে কি আছে, বাইরে খুব অল্প কিছু টপিকস আছে, বা লেকচারের জন্য কিছু, লেকচারার সিলেবাস আলাদা, ওটা বড় সিলেবাস, ওখানে আলাদা কিছু টপিক। স্কুলের জন্য এসএসসি বই পড়ুন, পাশাপাশি দুই একটা টপিকস থাকতে পারে, সেগুলো আপনি অনার্সের বই থেকে পড়ে ফেলুন, তাহলেই হয়ে যাবে।
আচ্ছা, তাহলে দেখি এখানে ইথার সংশ্লেষণের প্রস্তুতি পদ্ধতি। আর ইথার অণুতে হাইড্রোজেন বন্ধন সম্ভব নয়, তাই ইথার অধিক উদায়ী এবং নিম্ন স্ফুটনাঙ্ক বিশিষ্ট পদার্থ। তারপর রাসায়নিকভাবে নিষ্ক্রিয় হয়, ইথার দ্রাবক রূপে ব্যবহৃত। তাহলে ইথারকে এই জন্য কি হয়, ম্যাক্সিমাম আমরা দেখবো যে দ্রাবকে শুষ্ক ইথার বা এরকম বিভিন্ন দ্রাবক রূপে এটাকে ব্যবহার করা হয়, কারণ এটা রাসায়নিকভাবে সাধারণত নিষ্ক্রিয় অবস্থায় থাকে। আচ্ছা, তাহলে ইথার অধিক কি উদাহী পদার্থ, নিম্ন স্ফুটনাঙ্ক। তবে ইথারের প্রস্তুত পদ্ধতি খুব ইম্পর্টেন্ট। এই যে উইলিয়ামসন ইথার সংশ্লেষণ, খুবই একটা জনপ্রিয় একটা পদ্ধতি। তাহলে এখানে কি করা হয়, অ্যালকোহলে দ্রবীভূত সোডিয়াম বা পটাশিয়াম অ্যালকক্সাইডের বা ফিনক্সাইডের সঙ্গে অ্যালকাইল হ্যালাইডকে উত্তপ্ত করলে ইথার উৎপন্ন হয়। তাহলে এই প্রক্রিয়ায় সরল এবং মিশ্র উভয় প্রকার ইথার তৈরি হয়। তারপরে এই যে এখানে আমরা বিক্রিয়াটা দেখব, গিগনার বিকার্ড এবং হ্যালোজেনেট ইথার থেকে তারপর ডাইইথাইল ইথার প্রস্তুতি। এখানে ইথানল বাষ্পকে 140 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সালফিউরিক অ্যাসিড সমপরিমাণ ইথানল নিরোধক গাঢ় সালফিউরিক অ্যাসিডের মিশ্রণের উপর চালনা করলে ইথোক্সি ইথেন বা ডাইইথাইল ইথার তৈরি হয়। খুবই খুবই ইম্পর্টেন্ট, এটা মনে রাখতে হবে। তারপর এখানে শনাক্তকারী বিক্রিয়াগুলো জাস্ট নামগুলো মনে রাখতে হবে যে কোন বিক্রিয়াগুলো কি, আর বিক্রিয়াটা পারলে একবার করে দেখে যেতে হবে যে কিভাবে বিক্রিয়াটা হচ্ছে। এই PCl5 সংযোগ বিক্রিয়া আমরা একটু আগেই দেখলাম যে এটার সাহায্যে ইথার এবং অ্যালকোহলের ভিতরে পার্থক্য করা যায়। এখানে HCl গ্যাস উৎপন্ন হয় না। HCl গ্যাস উৎপন্ন হলে আমরা বলতাম অ্যালকোহল। তাহলে HCl উৎপন্ন না হলে তখন আমরা বলবো ইথার। তাহলে এই বিক্রিয়ায় দ্বারা অ্যালকোহল এবং ইথারের, তাহলে PCl5 বিক্রিয়া দ্বারা কি করা হয়, অ্যালকোহল এবং ইথারের মধ্যে শনাক্ত করা হয়, মানে পার্থক্য নিরূপণ করা হয় যে কোনটা অ্যালকোহল কোনটা ইথার। খুব ইম্পর্টেন্ট। তারপর আমরা এখানে কি আছে, তারপর আছে অ্যামিন। এটা দেখি আমরা ক্লাসটা শেষ করব। অ্যামিনের ভিতরে কিছু গুরুত্বপূর্ণ কনসেপ্ট আছে। আচ্ছা হ্যাঁ, আর অল্প। আচ্ছা, আমরা একটু এখন একটু এমসিকিউ দেখে আসি। আচ্ছা, অনেকেই এমসিকিউ গুলো আমরা একটু দেখে আসি, কিছু এমসিকিউ আমরা নমুনা দেখে আসি। আচ্ছা, তাহলে অ্যালকোহল তো আমরা পড়লাম। অ্যালকোহলের এখানে অ্যালকোহলের এই যে কিছু তথ্য আছে, চাইলে এগুলো আপনারা একবার দেখতে পারেন। অবদান এগুলো বইতে আমরা পড়েছি। তারপর এখানে ছক দেয়া আছে সুন্দরভাবে, অ্যালকোহলের গঠন অনুসারে, বন্ধন প্রকৃতি অনুসারে, হাইড্রোক্সিল গুণ, এগুলো আমরা দেখেছি, সব বইয়ে আছে। তারপর এখানে বিভিন্ন এনজাইম, চিটাগুড় থেকে ইথানলের যে এনজাইম, তারপর এখানে কিছু এই যে দেওয়া আছে যে সংক্ষেপ মনে রাখার। তারপর এখানে অ্যালকোহলের যে বিক্রিয়াগুলো খুব সুন্দর এখানে এই এখানে ছক করে দেওয়া আছে, এগুলো বইয়ের বিক্রিয়াগুলাই, বই থেকে পড়লে এগুলো আর তেমন লাগে না। এখানে একসাথে দেওয়া আছে, আপনারা চাইলে এভাবে একসাথে করে ফেলে নোট করতে পারেন, কিন্তু বই না পড়ে হঠাৎ করে এটা দেখা যাবে না। আমরা আগে বই থেকে বেসিক সহ পড়ে তারপর এখানে চলে আসবো। তাহলে এগুলো থেকে অ্যালকোহল প্রস্তুত করব, এই যে এটা থেকে প্রস্তুত করব। আর এইগুলো হলো অ্যালকোহলের থেকে যে বিক্রিয়াগুলো হয়। আর এই প্রথমগুলো হলো অ্যালকোহলের শনাক্তকারী বিক্রিয়া, এই যেগুলো আমরা বইতে দেখেছি, কিন্তু এগুলো পরীক্ষা আসে। তারপর এস্টারের সহযোগী বিক্রিয়া, এই প্রক্রিয়ার নাম হলো এস্টারিফিকেশন। আবার এখানে অ্যাসাইলেশন আছে একটা। তারপর অ্যালকিন তৈরি হতে পারে অ্যালকোহল থেকে। তারপর ডাইইথাইল ইথার তৈরি হতে পারে। তারপরে এই যে বিক্রিয়াগুলো, তারপর জৈব অ্যাসিড তৈরি হতে পারে, অ্যাসিটালডিহাইড তৈরি হতে পারে। এই বিক্রিয়াগুলো এক নজরে আমাদের দেখে ফেলতে হবে। তারপরে অ্যালকোহলের বিভিন্ন সংযুক্তি আমরা বইতে দেখেছি, এখানে ছক আকারে দেয়া আছে, আপনারা চাইলে ছকটা একবার দেখতে পারেন এখান থেকে। আর রেক্টিফাইড স্পিরিট কি, মিথিলেটেড স্পিরিট কি, তারপর পাওয়ার অ্যালকোহল আমরা এখানে পড়েছিলাম যে পেনজিন, পেট্রোল, বইয়ে সব আছে, বার্নিশের কাজে শিল্পে ব্যবহার করা হয়। উড স্পিরিট আমরা দেখেছিলাম, 98 মিথানল এবং 1% ইথানল। বাণিজ্যিক মেথিলিন পরম অ্যালকোহল, পরম অ্যালকোহল কাকে বলে, 99.5% ইথাইল অ্যালকোহল বিভিন্ন রাসায়নিক যৌগ প্রস্তুতিতে ল্যাবরেটরিতে থাকে। রাবিং অ্যালকোহল 70% আইসোপ্রোপাইল অ্যালকোহলকে রাবিং অ্যালকোহল বলে, ডাক্তারি যন্ত্রপাতি পরিষ্কার করতে এগুলো ব্যবহার করা হয়। এই ছকটা একবার দেখবেন। তারপর এখানে অ্যালকোহল হিসেবে পানীয় যে বিয়ার, শ্যাম্পেন, ওয়াইন, হুইস্কি, এগুলো কি কি থাকে, নেশাদ্রব্য দ্রব্য, এগুলো কি থেকে তৈরি করা হয়, এগুলো এখানে দেখতে পারেন। আচ্ছা, তারপর এখানে অ্যালকোহলের যে শনাক্তকারী বিক্রিয়া, এগুলো আমরা বই থেকে দেখেছি। তারপর চোখের ড্রপ, এই তথ্য আমরা বই থেকে দেখেছি। তারপর এখানে সবগুলো এখানে দেখেছি। তারপর এখানে সাজানো দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তারপর এখানে এমসিকিউ গুলো, এই যে এখানে এমসিকিউ গুলো আমি একটু দেখাই। যে এখানে ইথাইল ক্লোরাইড, তাহলে ইথাইল অ্যালকোহলের বিক্রিয়া, এই যে বলছে PCl5 এবং ইথাইল অ্যালকোহলের বিক্রিয়া নিচের কোনটি তৈরি হয়, ইথাইল অ্যালকোহল। তাহলে ইথাইল অ্যালকোহলের বিক্রিয়া, PCl5 এর বিক্রিয়া তৈরি হয় ইথাইল ক্লোরাইড। এই তারপর এখানে এই যে আমরা স্টার্সের বিক্রিয়াটা দেখেছিলাম, এই প্রসিডিউরটার নাম কি, ফার্মান্টেশন বা গাজন প্রক্রিয়া। এই যে বই থেকে এগুলো সব। তারপর এখানে ফেনল এবং অ্যালকোহলের উভয়ের জন্য কোনটি সত্য, এটা উভয় কি PCl5 এর সাথে বিক্রিয়া করে, তবে এটা তো আগেই বললাম। তারপর আরো কিছু আমরা এমসিকিউ দেখি। তারপরে এই যে হুইস্কি, ব্র্যান্ডি, র্যাম প্রভৃতি অ্যালকোহল থাকে কত,
30 থেকে 50%। কোন এনজাইম সুক্রোজকে আদ্রবিল, এটা আমরা দেখলাম ইনভার্টেজ। তাহলে কোন শিল্পক্ষেত্রে মিথানল উৎপন্ন প্রভাবক হিসেবে ব্যবহার করা হয়? তাহলে এই প্রভাবক কিন্তু আমরা বইতে বিক্রিয়া দেখেছি কিন্তু, এই যে এটা। তারপর এখানে অ্যালকোহল দ্বারা পরিষ্কার করা হয় কি? এখানে গ্রিজ এবং আহ, আহ, তৈল, এখানে এইটা পরিষ্কার করা হয়। আচ্ছা, তারপর এই প্রত্যেকটা এমসিকিউ আপনারা দেখবেন এখানে। পিসিএল এর সাথে কোন বিক্রিয়া এসএল উৎপন্ন হয়? পিসিএল এর সাথে অ্যালকোহলের বিক্রিয়া আমরা কিন্তু পড়েছিলাম একটু আগেও। আর যদি বলা হয় যে ইথার, ইথারে কিন্তু এসসিএল তৈরি হয় না। আর অ্যালকোহল তৈরি হলে এখানে এসসিএল গ্যাস তৈরি হবে, এটা আমরা দেখেছি। তারপর 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যালকোহল শনাক্তকারী লুকাস বিকারকের কতবার আসছে পরীক্ষায় বিগত সালে? এসসিএল প্লাস জিঙ্ক ক্লোরাইড। আচ্ছা, তারপর অ্যালাইল অ্যালকোহলের সংকেত কোনটি? এভাবে করে প্রত্যেক ইনভার্সিনি হলো সমপরিমাণ কি আণবিক পরিমাণ গ্লুকোজ এবং ফ্রুক্টোজের মিশ্রণ, মনে রাখতে হবে ইনভার্সিনি বা উল্টো চিনি বলা হয়। রেক্টিফাইড অ্যাসিডে কত পার্সেন্ট অ্যালকোহল থাকে? খুব ইম্পর্টেন্ট, 95.6%। এগুলো আপনারা একবার করে প্রত্যেকটা পড়ে যাবেন এইভাবে। তারপর এখানে এনজাইম গ্লুকোজকে ইথাইল অ্যালকোহল রূপে রূপান্তরিত করতে কি ব্যবহার করা হয়? জাইমেজ ব্যবহার করা হয়। এই, তারপর তরল অক্সিজেনের সাথে রকেট জ্বালানি রূপে কি ব্যবহার করা হয়? ইথানল ব্যবহার করা হয়। এই প্রত্যেকটা কোশ্চেন আমাদের বই থেকে এভাবে এখান থেকে প্র্যাকটিস করতে হবে বিগত সালে যা যা আসছে এখানে। সেকেন্ডারি অ্যালকোহলের কার্যকারী, এই যে আমরা প্রাইমারি সেকেন্ডারি পড়েছিলাম, এগুলো পড়লে এগুলো খুব ইজি। তারপর এই যে লুকাস বিকারক সহযোগে বিক্রিয়া, নিচের কোনটি? ইথানল। এগুলোই আসবে পরীক্ষায়। বেনজাইল অ্যালকোহলের রাসায়নিক সংকেত কোনটি? এগুলো বই থেকে দিয়েছে। ফার্মেন্টেশনের মাধ্যমে উৎপন্ন হয় কোনটি? ইথানল। তারপর স্টার্চ মাল্টেজ উৎপাদনে ব্যবহৃত কোন এনজাইম? আমরা জানি ডায়াস্টেজ এনজাইম ব্যবহার করা হয়। এই বই থেকে অনেক প্রশ্ন আমরা এখানে, কিছু প্রশ্ন আমরা পাবেন হয়তো 10% কোশ্চেন, এগুলো আপনারা একটু কঠিন বা একটু বইয়ের বাইরে মনে হতে পারে, সেগুলো আপনারা গোল দিয়ে রাখবেন, এগুলো পরবর্তী পরে। রেকটিফাইড স্পিড, এটা অনেকবার আসছে পরীক্ষায়, 95.6% ইথানল, 4.4% ওয়াটার বা পানি। আচ্ছা, এভাবে করে অনেক এমসিকিউ আছে, এগুলো পড়ে ফেলবেন। তারপর এখান থেকে গিগনেট বিক্রিয়ার সাথে যে বিক্রিয়া দ্বারা টারশিয়ারি বা 3 ডিগ্রি অ্যালকোহল তৈরি হয়, এটা হলো কিটোনের বিক্রিয়া। আচ্ছা, তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে জাইমেস এজেস্টার্সের এই বিক্রিয়াগুলো, এটা অনেকবার আসছে পরীক্ষায়। ডাক্তারি যন্ত্রপাতি জীবাণুনাশক, তাহলে এখানে কি ব্যবহার করা হয়? 70% ইথানল, 30% পানি, এটা অ্যান্টিসেপ্টিক হিসেবে কাজ করে। ময়শ্চারাইজিং ক্রিম হিসেবে বইতে আমরা দেখেছিলাম সরবিটল। আচ্ছা, তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি কোনটি অ্যালকোহল, হ্যাঁ। তারপর আমরা ইথার, আচ্ছা, তার পরবর্তীতে তারপর আমরা যদি ইথার দেখি, তারপর ইথার সম্পর্কিত তথ্য, তারপর আমরা দেখতে পাচ্ছি অ্যালকোহল থেকে বাণিজ্যিক ইথার প্রস্তুতি, এগুলো বইতে দেখেছি। আচ্ছা, তারপর এখানে নিচের কোনটি ইপোক্সি ইথার? আচ্ছা, এই যে ইপোক্সি ইথার, ইথিলিন ইথিলিন অক্সাইড, এটা হলো ইপোক্সি ইথার। আচ্ছা, তারপর সব থেকে কম সক্রিয় যৌগ আমরা দেখেছিলাম বইতে, সেটা হলো কি? ইথার। অ্যালকোক্সি পলি ইথিলিন অক্সাইড একটি কি? নন আয়নিক ডিটারজেন্ট। আচ্ছা, এরকম কিছু প্রশ্ন আমরা পাবো অন্য অধ্যায়। রাসায়নিক যৌগের অ্যানুসিয়ল হলো, এই যে এরকম করে যে ইথারের প্রশ্নগুলো পড়তে হবে। তারপর এখানে উইলিয়ামসন বিক্রিয়া, যেটা আমরা এইমাত্র দেখলাম, উইলিয়ামসন বিক্রিয়া, ইথারের যে আমরা জনপ্রিয় বিক্রিয়া, সেই বিক্রিয়া থেকে প্রশ্ন আসছে। এভাবে করে যেখান থেকে প্রশ্ন আসছে এই জিনিসগুলো আমাদের পড়ে ফেলতে হবে। ইথার সংশ্লেষণে ব্যবহার করা ব্যবহারযোগ্য বিকারক কোনটি? তারপর ইথারের জন্য কোন তথ্যটি ভুল? ইহা সক্রিয় যৌগ, না, এই তথ্য ভুল, ইহা একটি প্রায় নিষ্ক্রিয় যৌগ আমরা ইথার হিসেবে গণ্য করতে পারি। নিচের কোনটি ইথার তৈরি করে? খুব ইম্পর্টেন্ট, সেটা হলো উইলিয়ামসন বিক্রিয়া। এভাবে করে আপনারা প্রত্যেকটা প্রশ্ন অ্যানালাইসিস করে এখান থেকে যদি পড়তে পারেন, আর কিছু এখানে আপনাদের তেমন কিছু আর কিছু প্রয়োজন হবে না। এগুলো মনে রাখাই কঠিন হয়ে যাবে পরীক্ষার হল, অনেক এমসিকিউ আছে। উইলিয়ামসন বিক্রিয়া কি ব্যবহার হয়? অ্যালকাইল হ্যালার থেকে ইথার প্রস্তুতিতে ব্যবহার করা হয়। খুবই খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে আজকে, আচ্ছা, অ্যামিনের টপিকসটা আমি নেক্সট দিন দেখাবো। এটা ডাইজোনিয়াম সল্ট, এখানে অনেক বিস্তারিত কিছু আছে, এগুলো আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করবো আশা করি। হ্যাঁ, তারপরে এগুলো দেখবো। ক্লোরোফর্ম, অ্যালডিহাইড কিটোন, হ্যাঁ, অ্যালডিহাইড কিটোন হলেই আমাদের এই অধ্যায় শেষ। এখানে আরো কিছু গুরুত্বপূর্ণ বিক্রিয়া আছে। আহ, হ্যাঁ, অল্প কিছু এখানে এগুলো থেকে অল্প কিছু আসে। তারপর কার্বক্সিলিক অ্যাসিড, হ্যাঁ, এইটা আগামীকাল। তারপর কিছু এখানে ব্যবহার, পাকা কলায় কি থাকে, কি এস্টার থাকে, এস্টার, এইগুলো করে শেষ।
ঠিক আছে, এটা আমরা নেক্সট দিন তাহলে আজকে এই পর্যন্ত থাকো। আপনারা যতটুকু দেখালাম ইথার, অ্যালকোহল, ফেনল, এই জিনিসগুলো এখান থেকে আপনারা পড়ে ফেলবেন। আচ্ছা, সময় পেলে বাকি সামনে এগিয়ে রাখবেন, যেহেতু 10 তারিখ আপনাদের পরীক্ষা আছে এমসিকিউ। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই। আশা করি আজকের ফ্রি ক্লাস থেকে আপনারা অনেকেই উপকৃত হয়েছেন। এবং আপনারা যারা আমাদের ব্যাচে ভর্তি হবেন, আপনারা কাইন্ডলি এই নম্বরে নক দিলেই আপনাদের বিস্তারিত জানানো হবে। আমাদের 2টা ব্যাচ চালু আছে। যারা একদম বেসিক থেকে শিখতে চান এবং পাশাপাশি এক্সাম দিতে চান, আপনারা এখন সাইকেল 2 চলছে, আপনারা এখন ভর্তি হতে পারবেন। এখন আমরা একদম শুরুর ক্লাসগুলো থেকে আমরা এক্সাম নিচ্ছি। এই যে সাইকেল 2, এই যে এটা সিলেবাস, এই যে আমরা সাইকেল 2 এর চতুর্থ এক্সাম হবে 10 তারিখ। তাহলে একদম শুরুর লেকচার থেকে আমরা এক্সাম নিচ্ছি, পাশাপাশি আবার আমরা লাইভ ক্লাসও নিচ্ছি কিন্তু পাশাপাশি। তাহলে এই যে আজকে লাইভ ক্লাস হলো আমাদের, এই যে লেকচার 21, তারপর 22 হলে আমরা এই টপিকসগুলো আমাদের ক্লিয়ার হয়ে যাবে। তারপর আমরা এখানে এমিনের অনেকগুলো বিক্রি আছে, এগুলো দেখাবো পরবর্তী দিন। তারপর এখানে আমাদের এই যে অ্যালকোহল রিলেটেড বিক্রিগুলো হয়ে গেছে, ক্রাউন ইথারটা দেখাবো অনার্সের বই থেকে। তারপর ফেনলের অম্লতা আমরা দেখব। তারপর কার্বনিল যৌগ, অ্যালডিহাইড এবং কিটোন, এই এই 4টা আমরা দেখব। এগুলো পড়লেই আমাদের এই টপিকস আমাদের শেষ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আজকে অ্যালকোহল রিলেটেড এবং ইথার রিলেটেড প্রশ্নগুলো আপনারা পড়ে ফেলবেন। আচ্ছা, তাহলে আমাদের ফাউন্ডেশন ব্যাচ এবং এক্সাম ব্যাচ সম্পর্কে এখানে বিস্তারিত দেয়া আছে, এবং আমাদের গ্রুপে আপনারা পেয়ে যাবেন, পেজে পিন করা পেয়ে যাবেন। আপনারা এই যে নাম্বার আছে এখানে 017918013299, এই নাম্বারে নক দিলেই আপনাদের বিস্তারিত জানানো হবে। আর যারা ফাউন্ডেশন ব্যাচে ভর্তি হতে চাচ্ছেন, একসাথে যদি যাদের সমস্যা হবে, আপনারা চাইলে 2 ধাপে পে করতে পারবেন। আর মাত্র 1390 টাকা আপনারা স্কুল কলেজ, আমি আবারও বলতেছি, স্কুল কলেজ উভয় সিলেবাস শেষ করতে পারবেন আশা করি। আর পাশাপাশি আনলিমিটেড এক্সাম থাকবে মূল এক্সামের আগ পর্যন্ত। আর যারা এক্সাম দিতে চান তাদের জন্য 490, তাদের সব পিডিএফ দেওয়া হবে। এবং এখানে যে সলভ সিট, আরও যে ফিচারগুলো আছে এগুলো আপনাদের প্রোভাইড করা হবে। ঠিক আছে, সবাই ভালো থাকুন, আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।